সেশনে তোমরা যারা যারা জয়েন করছো তারা হচ্ছে একটু কষ্ট করে বলো যে তোমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, কারণ আমাদের জন্য ভয়েসটা খুবই ইম্পর্টেন্ট এবং আসলে শুনতে হবে। আমাদের আজকে দেখাটা এত বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু এটা আমি লাইভ ভিডিও করছি। আর বাকিরা যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা খাতা কলম নিয়ে সামনে বসো, যে জিনিসগুলো নোট ডাউন করতে হবে সেই জিনিসগুলো আমরা নোট ডাউন করে ফেলবো। আমি কারো কমেন্টস আসলে দেখতে পাচ্ছি না, এখনো পর্যন্ত আমি কারো কমেন্টস দেখতে পাচ্ছি না। সবাই আস্তে আস্তে করে কমেন্টস করো আর আমি তাহলে ভাইবা সেশনটা শুরু করে দেব। আর ক্লিয়ারলি মানে তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু করে জানাবা। আচ্ছা, আস্তে আস্তে সবাই জয়েন করছে। তা আমি যেহেতু কোনো কমেন্টস আমি এখনো দেখতে পাচ্ছি না, আমি আরেকবার লাইভ হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু লাইভটা যে কোনো কারণেই হোক কেটে যাচ্ছে। সো আজকে লাইভ করতে একটু প্রবলেম হয়তো হতে পারে। আর তোমাদের কাছে আরেকটা জিনিস যেটা ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে যে ভাইবা সেশনটা আমি ইচ্ছা করে, ওকে থ্যাংক ইউ যারা কমেন্টস করছো, আমি ভাইবা সেশনে ইচ্ছা করে কোনো হোস্ট রাখিনি এই জন্যই যে এটা একটু টাইম কনজিউমিং, এবং আমি যদি হোস্ট রাখি আর তোমরা যদি আমাকে প্রশ্ন করতে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। হয়তো আমরা যেটা শেষ করার চেষ্টা করছি সেটা হয়তো আমরা শেষ করতে পারবো না, সেই জন্য কোনো হোস্ট আমি রাখিনি। আমি সরাসরি নিজে লাইভ হয়েছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটা তোমরা বুঝতে চাচ্ছ সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো। দরকার হলে আমি আলাদা আরেকটা ক্লাস নেব তোমাদের, যে এটা তোমাদেরকে শুধু প্রবলেম সলভিং একটা সেশন হবে। কিন্তু এখন হচ্ছে আমি যে প্রশ্নগুলো বলবো তোমরা একটু নোট ডাউন করবা কষ্ট করে। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে যে আমি নিজেও একটু নোট ডাউন করেছি কিন্তু আমার নোট ডাউনগুলো খুব ছেঁড়া বেড়া, সো এগুলো দেওয়া যাবে না। সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা হিস্টোলজি পোর্শন দিয়ে শুরু করি। আমরা আজকে কথা বলছি অবশ্যই আমাদের ফার্স্ট প্রফেশনাল পরীক্ষাটা, এটা বেস করেই হচ্ছে আমরা আজকের ভাইবা সেশনটা আমি শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের যখন আমাদের ফার্স্ট প্রফেশনাল পরীক্ষাটা শুরু হবে, তোমরা অলরেডি সবাই এসএকিউ এমসিকিউ সব কিছুই তোমরা জানো। আর ভাইবা সেশনে আমাদের হার্ড পার্টের সাথে হিস্টোলজি পোর্শনটা থাকে। আর যখন তোমরা পরীক্ষার হলে এন্টার করবে তখন তোমাদের প্রথমেই অসপিটা শেষ হয়ে যাবে। অসপির পরে তোমাদেরকে দুটো স্লাইড তোলানো হবে, যেটাকে আমরা বলি লাকি স্লাইড, যেটা তোমরা না দেখেই তোমাদেরকে তুলতে হবে। এবং তার পরবর্তীতে তোমরা স্লাইডটা নিয়ে চলে যাবে। তোমরা স্লাইডের মধ্যে তোমরা নিজেরাই নাম্বার দিতে পারো বা অসুবিধা নাই, যেহেতু দুটো স্লাইড, তোমরা স্লাইডগুলো আন্ডার মাইক্রোস্কোপের নিচে চিনবে এবং সেগুলোর আইডেন্টিফাইং পয়েন্টস প্লাস হচ্ছে এদের পিকচার প্লাস এদের সম্পর্কে তুমি কিছু কথা মানে কিছু ডেসক্রিপশন এখানে দিতে হবে, যেহেতু নাম্বারগুলো একটু বেশি। আর তারপরে এই তোমাদের লাকি স্লাইডের মাঝখানে আমরা তোমাদেরকে ভাইবার জন্য ডাকা শুরু করে দিব, তোমরা এসে ভাইবা দিয়ে যাবে। সো যখন আমরা লাকি স্লাইডটা যখন শুরু হয় এবং আমাদের অসপিতে একটা কিন্তু প্রসিডিউর স্টেশন থাকে, হ্যাঁ একটা প্রসিডিউর স্টেশন থাকে, যে স্টেশনটার মধ্যে তোমাদেরকে আন্ডার মাইক্রোস্কোপের নিচে স্লাইডটাকে ফোকাস করতে হবে। সো তোমরা যদি এটা সম্পর্কে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষার সময় হঠাৎ করে এক্সামিনারের সামনে যখন তুমি স্লাইডটা ফোকাস করবে তখন কিন্তু তোমার মানে সময়টা অনেক বেশি লেগে যাবে, কিন্তু আমাদের সময় কিন্তু খুবই লিমিটেড থাকবে। আচ্ছা, তাহলে আমাদের হিস্টোলজির প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার মাইক্রোস্কোপ। এখন তোমাদের মনে একটা কোয়ারি জাগতে পারে যে ম্যাডাম মাইক্রোস্কোপের প্রশ্নটা কখন হয় বা মাইক্রোস্কোপ সম্পর্কে কখন জিজ্ঞেস করে। দেখো, যখন হচ্ছে আমাদের লাকি স্লাইডের পোর্শনটা থাকে তখন কিন্তু এক্সামিনার উঠে তোমার স্লাইডটা চেক করবে যে তুমি ঠিক স্লাইডটা আইডেন্টিফাই করতে পেরেছো কিনা, এবং উনি কিন্তু তোমাকে স্লাইডটা তখনও ফোকাস করতে বলতে পারেন। তখন তোমাকে কিন্তু স্লাইডটা ফোকাস করতে হবে এবং তখনই উনি টুকিটাকে মাইক্রোস্কোপের প্রশ্ন কিছু জিজ্ঞেস করতে পারেন। তা আবার অনেকেই দেখা যায় যে মাইক্রোস্কোপের কোনো প্রশ্ন না জিজ্ঞেস করে সরাসরি তোমার যে স্লাইডটা যেটা পড়বে সেই স্লাইডের উপরে উনি প্রশ্ন করা শুরু করবেন। তো যেহেতু আমাদের ফার্স্ট টপিকসটা হচ্ছে মাইক্রোস্কোপ, তাহলে সেখানে আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে মাইক্রোস্কোপটা কি। এটা একটা অপটিক্যাল ডিভাইস, এটা তোমরা সবাই জানো যে এটা একটা অপটিক্যাল ডিভাইস, যেটা হচ্ছে আমাদের সেলের ভিতরের যে পোর্শনগুলো যেটা আমরা নেকেড আই দেখতে পাই না সেইটাকেই হচ্ছে সে আমাদেরকে ভিজিবল করে দেয় এই মাইক্রোস্কোপ, তাই না? তারপরে হচ্ছে তোমাদের প্রশ্ন আসে যে পার্টস অফ মাইক্রোস্কোপ অথবা আমি এর আগে বলতে চাই যে টাইপস অফ মাইক্রোস্কোপটা যখন আমরা বলি তখন অনেকেরই ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়
যে আমরা কি বলবো। আমরা ফার্স্টে আমরা দুটো ভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে সিম্পল, যেটা হচ্ছে তোমার লাইট মাইক্রোস্কোপ। সিম্পল বলবো না, আমরা এক্ষেত্রে বলবো হচ্ছে লাইট মাইক্রোস্কোপ। তাহলে একটা হচ্ছে তোমার লাইট মাইক্রোস্কোপ, আরেকটা হচ্ছে তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ, কথাগুলো খেয়াল করো। যেটা লাইট মাইক্রোস্কোপ, তোমরা যেটা মেডিকেল কলেজে আমরা সবাই যেটা ইউজ করি, সেটা কিন্তু ইলেকট্রিক্যাল মাইক্রোস্কোপও বলে। ইলেকট্রিক্যাল কেন? ওটা কারেন্টের সাহায্যে চলে। আর তোমার ইলেকট্রন যদি তুমি বলো, সেটা কিন্তু এত এত মানে অ্যাভেলেবল না। হ্যাঁ, এটা খুবই এক্সপেন্সিভ। বাংলাদেশে 2-3টা জায়গায় এই ইলেকট্রন মাইক্রোস্কোপগুলো পাওয়া যায়। আর আমরা যেগুলো কমনলি মেডিকেল কলেজগুলোতে বা এতে যেগুলো আমরা ইউজ করি, সেগুলো হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল মাইক্রোস্কোপ। তো সেটাকে আমরা লাইট মাইক্রোস্কোপ বলছি। তাহলে আমরা ফার্স্টে বলবো যে লাইট মাইক্রোস্কোপ আর হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। দেন তোমাদেরকে জিজ্ঞেস করবে লাইট মাইক্রোস্কোপের আন্ডারে কি কি পড়বে, তখন তোমরা বলতে পারো যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যেটা কিন্তু তোমরা ব্যবহার করছো সেটা কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তাহলে জিজ্ঞেস করতে পারে কি কি মাইক্রোস্কোপ আছে। লাইট মাইক্রোস্কোপের আন্ডারে কম্পাউন্ড মাইক্রোস্কোপ আছে, ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ আছে, তারপরে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ আছে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপের আন্ডারে দুটো আমাদের এখন আমরা জানি, যে একটা হচ্ছে তোমার স্ক্যানিং মাইক্রোস্কোপ, আর একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো ওই তোমার ইলেকট্রন যে মাইক্রোস্কোপটা, সেটার যে ডিভাইসটা, সেটা কিন্তু টোটালি একটু ভিন্ন। এবং এখানে আমরা ইলেকট্রনকে ইউজ করি জাস্ট আইডেন্টিফাই অর ম্যাগনিফাই দ্য ইমেজ। এক্ষেত্রে আমরা ইলেকট্রনকে ইউজ করি। এবং সেটা কিন্তু পিকচারটা ভিজিবল করার জন্য তোমার একটা আলাদা একটা আলাদা তোমার একটা ডিভাইসের প্রয়োজন হবে। যেমন কম্পিউটারের সাথে সেখানে তোমার ওই মাইক্রোস্কোপের একটা কানেকশন থাকে। তো সেটা দিয়ে আমরা হচ্ছে অবজেক্টিভটা একটু ভিজিবল করি। এই গেল হচ্ছে আমাদের টাইপস অফ মাইক্রোস্কোপ। তারপরে চলে আসো পার্টস অফ মাইক্রোস্কোপ। আমি যে মানে অ্যান্সারগুলো তোমরা একটু প্রবলেম ফিল করো বা যেটা মনে হয় যে একটু কনফিউজিং, আমি শুধু সেই অ্যান্সারগুলো তোমাদেরকে একটু হাইলাইট করে দেবো। সবগুলো কিন্তু আসলে বলা একটা লাইভে সম্ভব না, কারণ ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আর সেই জন্য যেগুলো তোমাদের প্রবলেম হয় সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। আর এক্ষেত্রে দেখো যে তোমার যখনই পার্টস অফ মাইক্রোস্কোপ বলে, তখন তুমি কি কি বলবা। অনেকে কিন্তু অনেক হজবরল অনেক কিছু বলে। হ্যাঁ, যে মনে করো বলা শুরু করে একাধারে বেজ আছে, বডি আছে, আর্ম আছে, এগুলো এভাবে বললে কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সারের স্ট্যান্ডার্ডটা অনেক বিলো হয়ে যায়। তো আমি সেক্ষেত্রে আমি সুন্দর করে আমি যদি বলতে চাই, তাহলে আমি অ্যান্সারটা এভাবে দিতে পারি যে এটা মেকানিক্যাল পার্টস আছে, অপটিক্যাল পার্টস আছে। তুমি যখনই এক্সামিনারের সামনে এভাবে অ্যান্সারটা শুরু করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার সম্পর্কে এক্সামিনারের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। বিকজ সে তোমাকে চিন্তা করতে লাগবে যে অফকোর্স দিস স্টুডেন্ট নোজ সামথিং অ্যান্ড ভেরি ওয়েল নোন। কারণ তুমি যদি হজবরল বলো, সেটাও আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা এতটা সুন্দর হবে না। আমরা কিন্তু সবই পড়াই ক্লাসে। তোমাদেরকে দেখবা যে যেহেতু আমার স্যাটারডেতে একটা ক্লাস ছিল, যেহেতু এটা গভর্নমেন্ট হলিডের কারণে আমাদের জাতীয় শোক দিবস, সেজন্য কিন্তু ক্লাসটা আমাদের পোস্টপন্ড হয়ে গেছে। ক্লাসগুলো সব উইথেল রাখাও ছিল। এবং সেই জন্য আমাদের সেলের যে লেকচারটা, যেটা তোমরা খুবই চেয়েছো যে আমি যেন সেলের লেকচারটা তোমাদের নেই, সেটা কিন্তু নেক্সট স্যাটারডেতে হবে। এবং তখনও কিন্তু আমি তোমাদেরকে আবারও বলবো কোন কোন জিনিসগুলো ভাইভাতে বেশি বেশি করে তোমরা হাইলাইটেড করবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যখন পার্টস বলবা, তখন মেকানিক্যাল পার্টস অ্যান্ড অপটিক্যাল পার্টস, এভাবে তোমরা অ্যান্সারটা শুরু করবা। আচ্ছা, তারপরে তুমি আসো যে যখন তুমি মেকানিক্যাল পার্টস বলবে, মেকানিক্যাল পার্টসের মধ্যে কিন্তু বাইরে যা যা দেখতে পাচ্ছ সবই তুমি মেকানিক্যাল পার্টসের আন্ডারে বলবা। যেমন মনে করো একটা বেস থাকে, একটা বডি থাকে, ঠিক আছে। বডি তো বলি না, ওটাকে আমরা আর্ম বলি, যেটাতে আমরা এভাবে করে মাইক্রোস্কোপটা ধরে আমরা তো বসাই, তাই না। ওই যেটাতে করে ধরে দেখবা যে আমরা উঠানামা করি মাইক্রোস্কোপটা, সেটাই হচ্ছে ওটার আর্ম। তারপরে হচ্ছে ওইটার তোমার ওই আর্মের ভিতরে ওখানে থাকে হচ্ছে একটা বডি টিউব থাকে। তারপরে হচ্ছে তোমার একটা নোজ পিসই বলে ওটাকে, নোজ পিস থাকে। তারপর হচ্ছে তোমার আইপিস থাকবে। আইপিসটা থাকে হচ্ছে বডি টিউবের আপার এন্ডে, ঠিক আছে। বডি টিউবের আপার এন্ডে থাকে হচ্ছে আইপিসটা। আর আমরা অবজেক্টিভগুলো কিন্তু কখনোই মেকানিক্যাল পার্টসের আন্ডারে বলবো না, ওটা আমরা অপটিক্যাল পার্টসে ফেলবো। তা মেকানিক্যাল পার্টসের আন্ডারে আর কি আছে, স্টেজ থাকে। স্টেজের সাথে কিন্তু তোমার স্লাইড অ্যাডজাস্টিং স্ক্রু থাকে, দুপাশে দুটো ক্লিপের মতো থাকে। এটা দিয়ে কিন্তু তুমি স্লাইডটাকে
ইয়ে করবা, স্লাইডটাকে হচ্ছে অ্যাডজাস্ট করবা, ঠিক আছে, স্লাইডটাকে অ্যাডজাস্ট করবা। তারপর হচ্ছে তোমার এক্ষেত্রে আমরা আর কিছু না বললেও কোনো অসুবিধা নাই। তুমি এরপর চলে যাবো হচ্ছে অপটিক্যাল পার্সে চলে যাবো। অপটিক্যাল পার্সের ক্ষেত্রে তোমার কিন্তু নোজ পিসের, যেটা আমরা নোজ পিস বলছি, নোজ পিসের সাথে কিন্তু 3টা অবজেক্টিভ লেন্স লাগানো থাকে, দেখবা বড় বড় এরকম 3টা অবজেক্টিভ লেন্স থাকে। এখানে পাওয়ার কী কী থাকে, আমাদেরকে আমরা যে মাইক্রোস্কোপটা আমরা ইউজ করি সেখানে আমাদের 3টা পাওয়ার থাকে। একটা হচ্ছে তোমার, আমরা এটাকে এভাবেই লিখি, আমরা 10x লিখি, তারপর 4x লিখি, 10x লিখি, আর লিখি হচ্ছে 40x, তাই না? 10x 4x আর হচ্ছে 40x। এটার মানে হচ্ছে তুমি 4 টাইমস ম্যাগনিফাই করে তুমি অবজেক্টিভটাকে দেখতে পারবা। এটা কিন্তু অনেক সময় অনেক এক্সামিনার জানতে চায় যে এখানে এক্স এর মিনিংটা কি বোঝাচ্ছ, তুমি কেন এটাকে 4x বলছো, কেন তুমি এটাকে 10x বলছো। এটার মানে হচ্ছে তুমি এটাকে 4 টাইম, যখন তুমি 10x ইউজ করবে তখন তুমি বলবে এটাকে 10 টাইম ম্যাগনিফাই করে আমি দেখতে পারি। যখন মনে করো আমার স্মল ম্যাগনিফিকেশন করে একটা অনেক বড় এরিয়া আমার দেখতে হবে, তখন আমি 4xটা ইউজ করব। আর যখন আমার মনে করো যে একটা মিডিয়াম ম্যাগনিফিকেশনের আন্ডারে আমি একটা স্ট্রাকচারকে, একটা এরিয়া আমি দেখব, কিন্তু আমার ম্যাগনিফিকেশনটা এত বেশি থাকবে না, তখন আমরা 10x পাওয়ারটা ইউজ করব। এটাই কিন্তু আমরা সবাই 10x পাওয়ার ইউজ করবো। তোমরা কেউ স্টুডেন্ট থাকা অবস্থায় যখন তোমরা মানে যারা প্রফেশনাল পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু কখনোই তোমরা 4x অথবা 40x-এ কেউ দেখবা না, সবাই 10x ইউজ করে দেখবা। আর কিউরিওসিটি যদি বেশি থাকে যে না আমরা একটু দেখতে চাই, তাহলে এটা আলাদা, কিউরিওসিটিটাকে একটু সাইড করে সরিয়ে আমাদেরকে এখন পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে হবে, সেজন্য কিন্তু এই ভাইভা সেশন। আর যারা ফার্স্ট ইয়ার আছো তারা চাইলে একটু দেখতে পারো, অনেকের ইচ্ছা থাকে বা অনেকের একটা কিউরিওসিটি থাকে যে আমরা একটু দেখি, তারা তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু পরীক্ষার সময় কিন্তু 10x পাওয়ারটাই ইউজ করতে হবে, ওকে? তাহলে তারপরে চলে যাও হচ্ছে 40x। যখন হচ্ছে আমাদেরকে একটা মনে করো যে একটা স্পেসিফিক তুমি একটা স্ট্রাকচার দেখবা, কিন্তু অনেক বেশি ম্যাগনিফিকেশন তোমার দরকার, তখন তুমি 40xটা ইউজ করবা। ক্লিয়ার? তাহলে এক্সগুলো কিন্তু আমাদের পাওয়ার মেনশন করছে, আর এই যে 4, 10, 40 এগুলো হচ্ছে তত টাইম ম্যাগনিফাই করে আমরা জিনিসগুলোকে ফোকাস করে দেখতে পারবো। তাহলে এই গেল হচ্ছে আমাদের অবজেক্টিভের কথা। অবজেক্টিভটা হচ্ছে তিনটা পাওয়ারের অবজেক্টিভ থাকতেছে, এবং অবজেক্টিভের ভিতরে কিন্তু অবজেক্টিভের লেন্স থাকবে। তারপরে চলে যাওয়া হচ্ছে এরপরে আমরা চলে যাবো হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তোমার কোথায় থাকে, স্টেজ আর মিররের মিডল পয়েন্টে, স্টেজ আর মিররের মিডল পয়েন্টে দেখবা যে স্টেজটার ঠিক নিচেই দেখবা স্ট্রাকচারটা থাকে, এটা হচ্ছে তোমার কন্ডেন্সার। কন্ডেন্সারের সাথেই কিন্তু আইরিশ ডায়াফ্রামটা লাগানো থাকে। তাহলে কন্ডেন্সারের ফাংশন হচ্ছে যে মিরর থেকে যে আলোটা সে পাচ্ছে সেটাকে সে কী করবে, একত্রিত করবে, কন্ডেন্স করবে, করে একটা কোন অফ লাইট তৈরি করবে। মনে করো আলোটা তো অনেকখান থেকে, আলোর উৎস তো শুধু এতটুকু না, অনেক জায়গা থেকে আলোটাকে নিয়ে সে ফোকাস করে এটা কোন অফ লাইট হিসেবে তোমার স্টেজটার উপরে এভাবে ফেলে, তখন তুমি অবজেক্টিভটা দেখতে পাও। আর আইরিশ ডায়াফ্রামের ফাংশনটা আসলে ও মেনটেন করবে কতটুকুন আলো কন্ডেন্সার দিয়ে ঢুকবে, এটা হচ্ছে আইরিশ ডায়াফ্রামটা মেনটেন করে। সুতরাং কন্ডেন্সারের সাথে কিন্তু আইরিশ ডায়াফ্রামটা লাগানো থাকে, ওকে? এই গেল হচ্ছে আমাদের পার্স। সো খুবই সিম্পল, এবং যখন যেটা করবো খুব ক্লিয়ারলি করবা, যেন হিস্টোলজি নিয়ে কোনো পেইন না হয়। এখন তুমি বলতে পারো ম্যাডাম হিস্টোলজিতে তো নাম্বার অনেক, পোর্শনটা অনেক কম, আমরা এটাকেই করি না। এটা কিন্তু একটা এটা রং থিঙ্কিং, এবং এটা যদি যারা এরকম করে পরীক্ষার হলে ঢুকবা তারা কিন্তু অনেক সাফার করবা। পরীক্ষাটা শুরুই হবে কিন্তু হিস্টোলজি দিয়ে, সো মাইন্ড ইট। হ্যাঁ, পরীক্ষাটা শুরুই হবে হিস্টোলজি দিয়ে, হিস্টোলজিটাকে অমিট করার আমাদের কোনো জায়গাই নেই, এটা মাথার মধ্যে রাখতে হবে। এবং স্লাইডগুলো পরীক্ষার সময় যে স্লাইডগুলো তোমাদের যে রেসপেক্টিভ মেডিকেল কলেজে যারা আছো তারা সবাই কিন্তু পরীক্ষার সময় যে স্লাইডগুলো, এগুলো কিন্তু আমাদের স্যার ম্যাডামরা বারবার দেখায়, তোমরা সেই স্লাইডগুলো বারবার দেখবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং উই জাস্ট নিড পারফেক্ট ম্যান অ্যান্ড উইমেন ইন আওয়ার এক্সামিনেশন, ওকে? আমাদের এক্সামটার সময় আমাদেরকে পারফেক্ট হতেই হবে, আদারওয়াইজ কিন্তু কোনো চান্স নাই। আচ্ছা, কারণ আমরা চাই না যে তোমরা একটা পোর্শন, মনে করো পরীক্ষার মধ্যে একটা ছোট্ট একটা পোর্শন তুমি খারাপ করে ফেললা, সেটার জন্য তোমার পরীক্ষার হোল প্রসেসটা ফেল হয়ে যায়।
মানে সিচুয়েশনটা কিন্তু খুবই পেইনফুল। একটা ছোট্ট ভুলের জন্য অনেক বড় বড় আমাদেরকে মাসুল দিতে হয়, তাই না? অন্যান্য জায়গায় কিন্তু তোমার গ্রেডিংয়ের প্রবলেম হয়, গ্রেডিংয়ের রেটিংটা কম হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি চাইলে রেটিংটা বাড়িয়ে নিতে পারবা, তুমি আরেকবার পরীক্ষাতে তোমার গ্রেডিংটা বাড়াতে পারবা। মেডিকেলে কিন্তু সেই চান্সটা নাই, অনলি পাস অনলি ফেল। ওকে, পাস অর ফেল। সো আমরা চাই না আমরা ফেল হতে, আমরা চাই না, আমরা চাই পাস করতে। আমাদের একটা মনের মধ্যে ইন্টেনশন থাকবে আমরা পাস করব, বাকি কি তোমরা অনার্স মার্কস পাও অর সামথিং লাইক দ্যাট, এটা অ্যানাদার ইস্যু। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের পার্টস অফ মাইক্রোস্কোপ। তারপরে চলে যাচ্ছে অপটিক্যাল প্রপার্টিস। এখানে দুটো সংজ্ঞা আমাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে, এখানে বোঝাবুঝির কিছু না, যারা বুঝবা তারা খুব ভালো ব্যাপার, আর যদি না বুঝতে পারো ঠাটা মুখস্থ করে ফেলবা। সেটা হচ্ছে যে ম্যাগনিফিকেশন কাকে বলে। হ্যাঁ, এটা আসলে ডিগ্রি অফ এনলার্জমেন্ট, এটা হচ্ছে ডিগ্রি অফ এনলার্জমেন্ট। ম্যাগনিফিকেশন কাকে বলে, আরেকটা হচ্ছে রেজোলিউশন কাকে বলে। রেজোলিউশন হচ্ছে যে সেই ডিস্টেন্সটা, যেই ডিস্টেন্সটার কারণে আমরা দুইটা অবজেক্টিভকে আমরা আলাদা আলাদা করে দেখতে পারি। মোট কথা হচ্ছে তুমি যখন একটা স্লাইডে তুমি চোখ দিচ্ছ, তখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ কোনটা নিউক্লিয়াস, কোনটা তোমার একটা সেলের ভিতরে তুমি নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, বা একটা অন্য একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। তুমি যে ডিস্টেন্স, অবশ্য তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, আদারওয়াইজ তো সব কিছু একসাথে মিক্সিং হয়ে যেত, তাই না? তো যে ডিস্টেন্সটার কারণে তুমি এই অবজেক্টিভগুলোকে আলাদা আলাদা করে বুঝতে পারবে, সেই ডিস্টেন্সটাই নামই হচ্ছে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলছি রেজোলিউশন। তাহলে দুটো সংজ্ঞা আমাদেরকে ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, যারা আমাকে সালাম দিচ্ছ, যারা আমাকে গ্রিটিংস করতেছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে ঈদের আফটার ঈদ, এটা আমার ফার্স্ট ক্লাস। দেখো আমি কতটুকু কাঠখোট্টা, আমি তাড়াহুড়া করে আমি ক্লাসে বসে বক বক করা শুরু করছি, আসলে আমার জানাই হয় নাই। আমি আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুন্দর ঈদ কেটেছে ইনশাল্লাহ। এটাই আমি আসলে আশা করি, এবং আল্লাহ তাআলার কাছে সবসময় এটাই প্রে করি আমার স্টুডেন্টরা যেন সবাই আমরা ভালো সুস্থ স্বাভাবিক থাকি, এবং অবশ্যই আমাদের কলেজটা খোলার পরে যেন সবার সাথে সবার দেখা হয়, আমরা সেভাবে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের ছোট্ট মাইক্রোস্কোপ নিয়ে। আর কোনো প্রশ্ন ইনশাল্লাহ পড়ার মনে হয় না দরকার হবে, ইনশাল্লাহ একটুকুন পড়লে মাইক্রোস্কোপটা 100% কভার হয়ে যাবে, মাইক্রোস্কোপ থেকে খুব একটা পড়ার দরকার নেই। আচ্ছা, এখন চলে যাওয়া হচ্ছে টিস্যু প্রিপারেশন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই হিস্টোলজি, বিকজ টিস্যু প্রিপারেশন না করলে তো আর তুমি হিস্টোলজিতে স্লাইড দেখতে পারবা না। আচ্ছা, এখন চলে আসা হচ্ছে টিস্যু প্রিপারেশন। টিস্যু প্রিপারেশনের ফার্স্টেই আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টিস্যু কালেকশন। তো টিস্যু কালেকশন তুমি কিভাবে করো? হ্যাঁ, টিস্যু কালেকশন কিভাবে করো? এটা হতে পারে যে তোমার যে কোনো একটা সার্জিক্যাল আফটার সার্জারি, মনে করো কারো একটা টিউমার হয়েছে, তো আফটার সার্জারি সেই টিউমারটা থেকে, মনে করো একটা জায়গায় টিউমার হয়েছে, সেখান থেকে আমরা একটা স্লাইড টিস্যু কিন্তু অল্প করে উঠিয়ে নেওয়া হয়, সেই টিস্যুটা পরবর্তীতে বায়োপসি করা হয়। এটাকেও তুমি এভাবে বায়োপসির মাধ্যমে নিতে পারো, অথবা যখন তুমি ফরেন্সিক মেডিসিনে তুমি যখন অটোপসি করো সেখান থেকেও তুমি টিস্যু নিতে পারো। এখানে বিভিন্ন প্রসিডিউর আছে যেখান থেকে আমরা টিস্যুটাকে কালেকশন করতে পারি, ঠিক আছে? টিস্যুটাকে কালেকশন করতে পারি। আর তারপরে চলে আসবো হচ্ছে টিস্যু কালেকশন আমাদের হয়ে গেল, এরপরে আমি চলে যাব হচ্ছে ফিক্সেশন। এরপরের স্টেপটা হচ্ছে ফিক্সেশন। ফিক্সেশনটা আমরা কি দিয়ে করি? ফিক্সেশনটা আমরা করি হচ্ছে তোমার ফর্মালডিহাইড দিয়ে, তাই না? ফরমালিন দিয়ে। এখন আমরা সরাসরি আমরা বলে ফেলি কিন্তু ফরমালিন। তুমি যখনই ফরমালিন বলবে, দেখবে নেক্সট প্রশ্নটাই তোমাকে করবে ফরমালিনটা কি, ফরমালিনটা আসলে কি। হ্যাঁ, ফরমালিনটা হচ্ছে এটা হচ্ছে তোমার একটা বাফারিং সলিউশন অফ 37% ফর্মালডিহাইড। ওকে, এটা ফর্মালডিহাইডের 37% সলিউশন অফ ফর্মালডিহাইড, বাফার সলিউশন। আচ্ছা, এখানে কি কি থাকে দেখো, এখানে তোমার 10 ml অনলি কিন্তু ফরমালিন থাকে, 10 ml ফরমালিন থাকে, আর হচ্ছে তোমার 90 ml থাকে হচ্ছে ডিস্টিলড ওয়াটার, 90 ml থাকে হচ্ছে ডিস্টিলড ওয়াটার। তা এটা দিয়ে তুমি টিস্যুটাকে ফিক্স করে ফেলবা। ওকে, এটা দিয়ে তুমি টিস্যুটাকে ফিক্স করে ফেলবা, এটার নামই কিন্তু ফিক্সেশন। ফিক্সেশন মানে কি, যে তোমাকে আমি যে অবস্থায় যেভাবে উঠাই নিয়ে আসছি, এখন তোমাকে আমি এভাবে ফিক্স করে ফেলবো যেন তুমি আর নড়চড় করতে না পারো। তাহলে আমাদের যে স্ট্রাকচার, টিস্যুর যে স্ট্রাকচারটা, সেটাকে আমাদের ঠিক রাখার জন্য কিন্তু ফিক্সেশনটা খুব জরুরি। আর এটা আসলে ব্যাপারটা কি হয়, তুমি যখন ফরমালিনটা ইউজ করো তখন হচ্ছে টিস্যু, আমাদের যে সেলের ভিতর যে প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনগুলোর কি হয়ে যায়, তোমার অ্যামাইনো গ্রুপের সাথে একটা ক্রস লিঙ্কিং হয়, হয়ে স্ট্রাকচারগুলো সেভাবে ফিক্স হয়ে যায়।
সেজন্য আমাদের ফিক্সেশনটা খুব জরুরি। এবং কেন তুমি ফর্মালিন ইউজ করো, এটার খুব কমন একটা কথা আছে, মজার কথা, সেটা হচ্ছে এটা হচ্ছে চিপ অ্যান্ড এটা হচ্ছে আমি ঠিক চিপ বলবো না, আসলে এটা খুবই অ্যাভেলেবল। হ্যাঁ, এটা কিন্তু খুবই অ্যাভেলেবল আর একটু নন টক্সিকও, এত বেশি টক্সিকও কিন্তু না। আর তুমি এটা ডিসফেভারে বলতে পারো যে এটার একটা খুব একটা আনপ্লিজেন্ট একটা সেন্ট থাকে যেটা আসলে ইরিটেট করে, তাই না? আমাদের ফর্মালিনে হঠাৎ করে গেলে নাক, মুখ, চোখ, নাক আর চোখ কিন্তু জ্বালা করতে থাকে। তো এটা হচ্ছে ওর ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু ডিসঅ্যাডভান্টেজের থেকে কিন্তু ওর অ্যাডভান্টেজটাই বেশি, কারণ এত অ্যাভেলেবল ভাবে এত ভালো জিনিস তুমি কিন্তু পাবা না ফিক্সেশন করার জন্য। সো আমরা ফিক্সেশন করার জন্য হচ্ছে ফর্মালিনটা ইউজ করি। দেন পরের স্টেপটা তুমি কি করবা, এরপরে ফিক্সেশনের পরে আমরা বলবো হচ্ছে ডিহাইড্রেশন, তাই না? ফিক্সেশন করে ফেললা, এখন এই ফিক্সেশনের পরে হচ্ছে আমাদের করতে হবে হচ্ছে ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশনটা আমরা কিভাবে করব? ডিহাইড্রেশনটা আমরা করি হচ্ছে তোমার অ্যালকোহল দিয়ে। ডিহাইড্রেশনটা করি হচ্ছে আমরা অ্যালকোহল দিয়ে। এটা একটা তোমার গ্র্যাজুয়াল ম্যানারে করা হয়, যেমন মনে করো যে তুমি 70% অ্যালকোহলে রাখলা, তারপরে তুমি 80%-এ নিলা, তারপরে 85%-এ নিলা, দেন 90%-এ নিলা, এরকম করে গ্র্যাজুয়ালি তুমি উপরে উঠবা। এভাবে তুমি ডিহাইড্রেশনটা করতে পারো। তো এখন বলতে পারো যে ডিহাইড্রেশনটা আমাদের কেন দরকার। ডিহাইড্রেশনটা দরকার যে ভিতরে যে এক্সেস ওয়াটারগুলো থাকে সেই এক্সেস ওয়াটারগুলো আসলে রিমুভ করার জন্য আমাদের ডিহাইড্রেশনটা করা দরকার। এখন এখানে আমরা আসলে এই অ্যালকোহলের ক্ষেত্রে তারপর একটা কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে তুমি এখানে কি অ্যালকোহলটা ইউজ করো। মেনলি আমরা ইথাইল অ্যালকোহলটা ইউজ করি, কারণ এটাও হচ্ছে তোমার নন টক্সিক আর এটা হচ্ছে আমরা খুব অ্যাভেলেবিলিটিটা খুব বেশি, সেই জন্য আমরা এটা ইউজ করি। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে পরের স্টেপটা হচ্ছে কিন্তু ক্লিয়ারিং। তুমি এখন কি দিয়ে ক্লিয়ার করবা? তোমাকে তো অবশ্যই অ্যালকোহলটা ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা মানে তোমার প্যারাফিনে তুমি ঠিকমতো ব্লকটা তৈরি করতে পারবা না। তাহলে ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে তোমার টিস্যু কালেকশন, দেন হচ্ছে ফিক্সেশন, দেন হচ্ছে তোমার ডিহাইড্রেশন, দেন হচ্ছে তোমার ক্লিয়ারিং করবা হচ্ছে তুমি কালারলেস যেই সব আমাদের ওই যে আমি বলে দিলাম এক্সেস ওয়াটার কেন বের করতে হবে, আদারওয়াইজ তুমি প্যারাফিন দিয়ে যখন তুমি ব্লক করবা মানে এমবেডিংটা করবা সেটা কিন্তু পারফেক্টলি হবে না। আর যখন তুমি স্টেনিং করতে যাবা তখনও কিন্তু তোমার স্টেইনটা প্রপারলি নিবে না, স্ট্রাকচার চিনতে ভুল হয়ে যাবে। স্টেনিং না করলে তো তোমার টিস্যু স্ট্রাকচারটা কেমন দেখা যাবে, কালারলেস দেখা যাবে, তো আমরা তো বুঝতে পারবো না, তাই না? আমরা আসলে স্ট্রাকচারটা চিনি কিভাবে? যখন তুমি হেমাটক্সিলিন ইউজ করো তখন কিন্তু স্টেনিংয়ের কারণে আমরা এক একটা স্ট্রাকচার এক এক রকমভাবে দেখতে পাই এবং এটাই তখন আমরা সেভাবে আইডেন্টিফাই করতে পারি। এখন কালারই যদি না একটা কালারলেস জিনিস তো আইডেন্টিফাই করতে পারবা না, ঠিক আছে? আমার মনে হয় তুমি আনসারটা পেয়ে গেছো অর্পিতা। আচ্ছা, তারপরে আসো হচ্ছে ক্লিয়ারিংটা আমরা আসলে কালারলেস যে এজেন্টগুলো সেগুলো দিয়ে করি। এটার মধ্যে আমাদের খুব কমনলি ইউজ হয় হচ্ছে তোমার জাইলিন দিয়ে আমরা ক্লিয়ারিং করে নেব, কারণ অবশ্যই আমাদেরকে অ্যালকোহলাইজেশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। আর জাইলিনটাই খুব মোস্ট কমনলি ইউজ হয়, এটা কিন্তু একটা কালারলেস একটা এজেন্ট। এছাড়া কিন্তু তুমি টলুইন ইউজ করতে পারো, বেনজিন ইউজ করতে পারো, বাট আমাদের ম্যাক্সিমামে আমরা জাইলিন দিয়ে করি। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি কি করবা? ইনফিল্ট্রেশন করবা। এখন দেখো এটা কিন্তু এক একটা বইয়ে, এক এক বইয়ে কিন্তু এক এক রকম করে আমাদের দেয়া আছে। যেমন মনে করো যে জেনকুইরাতে আমি তোমাদেরকে বলি, জেনকুইরাতে কিন্তু দেয়া আছে যে তোমার জেনকুইরার এটা কোথায়, আমি যেভাবে বলতেছি সেভাবেই তোমাদেরকে বলতে হবে এমন না। তোমরা যদি কেউ জেনকুইরা ফলো করে বলতে চাও সেটা বলতে পারো। জেনকুইরার মধ্যে কিন্তু একটা ছোট একটা পিকচার দেওয়া আছে, তো সেই পিকচারটা থেকে যদি বলতে চাও বলতে পারো। যেমন হচ্ছে ফিক্সেশন করলা, ডিহাইড্রেশন করলা, ক্লিয়ারিং করলা, তারপরে চলে যাওয়া হচ্ছে ইনফিল্ট্রেশনটা আসলে কিছুই না। এখানে প্যারাফিনটা কি থাকে? প্যারাফিনটা তোমার মেল্টেড অবস্থায় থাকে। ওখানে হচ্ছে তুমি যখন টিস্যুটাকে ওই মেল্টেড প্যারাফিনের মধ্যে রাখবা, রেখে কি করবা? ওই তরল প্যারাফিনটাই তুমি একটা ব্লকে নিয়ে নিবা। এখন ব্লকটা যে কোনো শেপ হইতে পারে, এটা 4 কোনা বক্সের মতো হইতে পারে, এল শেপ বক্স হইতে পারে, তোমার যেটা সুবিধা তুমি সেখানে বক্সের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে কি হবে? প্যারাফিনটা যখন মানে নর্মাল টেম্পারেচারে যখন হার্ড হয়ে যাবে তখন টিস্যুটা কিন্তু ওই প্যারাফিনের মধ্যে সুন্দর মতো বসে যাবে। এই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফিল্ট্রেশন
যখন আমি তরল প্যারাফিনের মধ্যে আমি টিস্যুটা যখন আমি দিব, তখন সেই প্রসেসটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফিল্ট্রেশন। এবং টিস্যুটাকে যখন তুমি আরেকটা ব্লকে নিবা, টিস্যুটা হার্ডেন হয়ে যাবে, মানে প্যারাফিনটা শক্ত হয়ে যাবে, টিস্যুটা একদম ফিক্স হয়ে যাবে, ওই এটাকে আমরা বলতেছি, প্রসেসটাকে বলতেছি ইনবেডিং। ওই প্রসেসটাকে আমরা বলতেছি ইনবেডিং। ইনবেডিং করার পরে তুমি কি করবা, তারপরে তুমি কিন্তু কাট করতে হবে। আমরা কাট করি হচ্ছে মাইক্রোটোম দিয়ে, তাই না? মাইক্রোটোমের ব্লেড আছে, মাইক্রোটোমের নিচে আমরা দিয়ে দিই, মাইক্রোটোম দিয়ে আমরা এটাকে স্লাইস করি। তো এটার তোমার 2 to 10 মাইক্রোমিটার মতো তোমার থিকনেস হইতে হবে। এর বেশি যদি মোটা মোটা করে কাটো তাহলে কিন্তু টিস্যুটা তুমি পারফেক্টলি স্টেনিং করতে পারবা না। সো টিস্যুটা তোমার 2 to 10 মাইক্রোমিটারের মধ্যে তোমার ডায়ামিটারটা যেটা, থিকনেসটা যেটা, টিস্যুটা যে তুমি কাটবা ব্লেডের মতো, তো ব্লেডের নিচে দিলে এভাবে 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 কেটে কেটে ম্যাম সাইলেন্ট করে রাখলে ভালো। কি সাইলেন্ট করে রাখলে? ও আচ্ছা, আসলে আমি চেষ্টা করছিলাম কি তোমার ইয়ে থেকে দেওয়ার জন্য, আমি আসলে পিসি থেকে লাইভ হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কেন যেন আমার পিসি থেকে হচ্ছিল না। সো আমাকে আবার মোবাইল থেকে ইয়ে করতে হলো। মোবাইলে তো আসলে এটা সবাই মেসেজ পাঠায়, কারণ সবাই খোঁজ খবর নেয়, বিকজ অফ আওয়ার প্যান্ডেমিক সিচুয়েশন, সবাই একটু খোঁজ খবর নেয়, সেই জন্য হয়তো একটু সাউন্ড টাউন্ড থাকতে পারে। একটু কী করবা, একটু ইগনোর করো সাউন্ডগুলো, কিছু করো না। আমি হয়তো একটা দুইটাকে মিউট করতে পারি, সবাইকে তো মিউট করা সম্ভব না, তাই না? আচ্ছা, তা এরপরে ওই তোমার প্যারাফিনটা যখন হার্ড হয়ে যাবে, তখন টিস্যুটা ওখানে তোমার ওই প্যারাফিনের যে সাইজটা তুমি নিবা, তুমি যদি 4 কোনা বক্সের মধ্যে নাও তাহলে ওইটাও তোমার 4 কোনা আকারই ধারণ করবে। তখন আমি মাইক্রোটোমের নিচে দিলে ওটাকে এভাবে এভাবে কাট কাট হয়ে পড়বে নিচে। তখন তুমি কি করবা, এই যে কাট কাট হয়ে যখন পড়বে, তখন কিন্তু একটা হট এয়ার ওভেনে তোমার নিতে হবে। আমরা আসলে এটা হট এয়ার ওভেনে নিই না, সরি, হট ওয়াটার বাথে নিই। যখন তুমি গরম পানির মধ্যে দিবা, কারণ টিস্যুগুলো যখন তুমি কাটবা, টিস্যুগুলোর মধ্যে কিন্তু রিঙ্কেল থাকতে পারে। তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি মোমের তৈরি একটা জিনিসকে যখন তুমি চাকু দিয়ে এভাবে এভাবে কাটো, তখন কিন্তু জিনিসটা কীরকম হয়, হঠাৎ করে কুচকে যেতে পারে, তাই না? তো ওই কুচকানোটা যেন না থাকে, স্লাইডে যেন সুন্দর করে বসে, সেই জন্য আমরা ওই যে কাটা যে স্লাইড টিস্যুর অংশগুলো, ওগুলোকে কি করব, হট ওয়াটার বাথে দিব। যখন গরম পাবে, গরমে রিঙ্কেলটা সমান হয়ে যাবে, ভিতরে যদি কোনো বাবলিং থাকে বাবলিংটাও চলে যাবে। তারপর তুমি কি করবা, স্লাইডটাকে ওই হট ওয়াটার বাথের মধ্যে ভাবে দিলে স্লাইডটা সুন্দর করে তোমার ওই স্লাইডের উপরে, টিস্যুটা স্লাইডের উপরে এভাবে বসে যাবে। তারপরে তুমি কি করবা, এটাকে তুমি নর্মাল টেম্পারেচারে, মানে নর্মাল যে এয়ারে তুমি এটাকে এয়ার ড্রাই করবা, ঠিক আছে? নর্মাল এয়ার ড্রাই করবা। করার পরে তোমাকে কি করতে হবে, এখন তো আমাদের স্টেনিং করতে হবে, কারণ আমাকে তো চিনতে হবে স্লাইডটা। এই যে তুমি হট ওয়াটার বাথ থেকে যে স্লাইড টিস্যুটা যে তোমার স্লাইডে উঠাই নিলা, এটাকে কিন্তু বলে হচ্ছে তোমার মাউন্টিং। এটাকে বলতেছি আমরা হচ্ছে মাউন্টিং। তারপর এটাকে আমি কি করব, এটাকে আমি আবার রিহাইড্রেশন করব, মানে আবার আমি অ্যালকোহলে চুবাবো। কিন্তু এটা কিন্তু তখন আর তোমার গ্র্যাজুয়ালি আমরা করব না। আমরা কিভাবে করব, এটা কিন্তু আমরা বেশি থেকে কমের দিকে যাব। মানে ফার্স্ট আমরা 100% অ্যালকোহলে যাব, বা 90% অ্যালকোহলে যাব, তারপর আমরা 85, তারপরে 80, দেন 75, দেন 70, এরকম করে করে আমরা আবার এটাকে রিহাইড্রেশন করব। রিহাইড্রেশন করার পরে তারপর এটাকে তুমি আবার নর্মাল এয়ার ড্রাই করবা। করার পরে তারপর তুমি স্টেনিং করতে পারো। তবে এই যে আমি রিহাইড্রেশনটা বললাম, বা এটা কিন্তু আমাদের বইয়ে দেয়া নাই, হ্যাঁ, এটা কিন্তু আমাদের বইয়ে দেয়া নাই। সো আমাদের বইয়ে সরাসরি এমবেডিং পর্যন্তই দেওয়া আছে, কিন্তু এই যে তোমার তুমি যে ট্রিমিং করলা বা তুমি যে রিহাইড্রেশন করলা, এগুলা কিন্তু আমাদের বইয়ে দেওয়া নাই। সুতরাং জিনিসগুলো কিন্তু খেয়াল করো। তাহলে এই রিহাইড্রেশন করার পরে, রিহাইড্রেশনটা আমরা কেন করব, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে একবার তো আপনি রিহাইড্রেশন করলেন, এখন আবার কেন রিহাইড্রেশন করতেছেন? রিহাইড্রেশনটা আমি এই জন্যই করবো, যে কোনো এক্সেস প্যারাফিন যদি থাকে তাহলে কিন্তু তোমার সেখানে স্টেনিংটা নিবে না। যদি প্যারাফিন থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে স্টেনিং নিবে না। কারণ কি, মোমের যদি কোনো একটা স্ট্রাকচারকে তুমি মোম দিয়ে ঘষো, তাহলে কিন্তু সেখানে তুমি কোনো কিছু কালার করতে পারবে না, এবং পানি দিলেও দেখবা যে পানি দিয়ে কিন্তু জিনিসটা ভেজে না। সুতরাং ওই মোমের আস্তরণটা আমাদেরকে উঠাতে হবে। এক্সেস প্যারাফিনটা যদি থাকে তাহলে আমাদের
খুব সুন্দর করে স্টেনিং হবে না, সেই জন্য আমাদেরকে অবশ্যই রিহাইড্রেশনটা করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমরা স্টেনিং করব। স্টেনিং তুমি কি দিয়ে করবা? হেমাটক্সিলিন অ্যান্ড ইউসিন দিয়ে করবো। তাহলে হেমাটক্সিলিন আর ইউসিনটা হচ্ছে আমাদের রুটিন স্টেনিং, এটাকেই আমরা বলি হচ্ছে রুটিন স্টেনিং। এর মধ্যে হেমাটক্সিলিন যেটা সেটা হচ্ছে তোমার বেসিক ডাইস, আর ইউসিনটা যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাসিটিক ডাই। তাহলে আমাদের সেলের মধ্যে যেসব মনে করো নেগেটিভ চার্জ যাদের আছে তারা কিন্তু তোমার বেসিক ডাইকে আকর্ষণ করে, সেগুলোকে হয়ে যায় তোমার বেজোফিলিক। আর যারা হচ্ছে তোমার পজিটিভ চার্জ থাকে তারা কিন্তু অ্যাসিডটাকে বেশি আকর্ষণ করে। তাহলে এটা তখন ইউসিন দিয়ে স্টেইনিং হয় এবং তখন এটাকে আমরা বলি হচ্ছে ইউসিনোফিলিক, তখন এটাকে আমরা বলি ইউসিনোফিলিক। তাহলে একটা হচ্ছে বেজোফিলিক স্ট্রাকচার, একটা হচ্ছে ইউসিনোফিলিক স্ট্রাকচার। যেমন তোমার তুমি যদি হেমাটক্সিলিন দিয়ে করো, স্টেইনিং করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসটা যেটা সেটা হচ্ছে তোমার পিঙ্কিশ আসে, নিউক্লিয়াসগুলো কিন্তু তোমার পিঙ্কিশ আসবে, সরি নিউক্লিয়াসটা আসবে হচ্ছে ব্লুইশ। আর বাকি যে সাইটোপ্লাজমের যে স্ট্রাকচারগুলো প্লাস হচ্ছে কোলাজেন যে ফাইবারটা সেটা কিন্তু আমাদের পিঙ্কিশ আসে, পিঙ্কিশ কালার আসে। তো নিউক্লিয়াসটা আমরা বুঝি কিভাবে? দেখবা যে আমরা বলি পার্পল কালারের একটা স্ট্রাকচার দেখো, বা ব্লুইশ পার্পল একটা কালার আসে, ঠিক একদম পার্পেলও না একদম ব্লুও না, ব্লুইশ পার্পল বলি আমরা, ব্লুইশ পার্পল একটা কালার আসে। তা আমাদের অনেক সময় একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে বেজোফিলিক আর অ্যাসিডোফিলিক বলতে তুমি কি বুঝো? আর কিছু তোমার বেসিক ডাই আর অ্যাসিডিক ডাইয়ের নাম বলতে বলে, ঠিক আছে? তো বেসিক ডাই আর অ্যাসিডিক ডাইয়ের নাম বলতে বলে। এই হচ্ছে আমাদের টিস্যু প্রিপারেশন। তাহলে টিস্যু প্রিপারেশনের স্টেপগুলো আমরা কিভাবে বলবো? ফার্স্টে আমরা বলবো হচ্ছে তোমরা টিস্যু কালেকশন থেকেও শুরু করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে দেখো যে টিস্যু কালেকশন, দেন হচ্ছে তোমার ফিক্সেশন, দেন ডিহাইড্রেশন, দেন হচ্ছে তোমার ক্লিয়ারিং, তারপর ক্লিয়ারিংয়ের পরে তারপরে বলবা যে ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশনের পরে বলবা হচ্ছে ইনবেডিং, ইনফিল্ট্রেশনের পরে বলবা হচ্ছে ইনবেডিং, ইনবেডিংয়ের পরে বলবা সেকশনিং, দেন হচ্ছে তোমার মাউন্টিং, মাউন্টিংয়ের পরে হচ্ছে তোমার রিহাইড্রেশন, দেন হচ্ছে তোমার স্টেনিং। এই হচ্ছে আমাদের প্রসিডিওরগুলো। আর তোমরা যদি বইয়ের মতো বলতে চাও সেটাতেও হবে, কিন্তু সেটাতে কিছু স্টেপ দেয়া হয় নাই, তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ইনক্লুড করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফুল প্রসিডিওর অফ টিস্যু প্রিপারেশন। ওকে, তাহলে এইটুকুন যদি তোমরা মোটামুটি বলতে পারো, টিস্যু প্রিপারেশনটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, এবং এটা মনে করো যে খুব অহরহ আমরা জিজ্ঞেস করি টিস্যু প্রিপারেশনের স্টেপগুলো, এবং এটা কিন্তু তোমাদের রিটেনে আসে। হ্যাঁ, অনেক সময় রিটেন পরীক্ষার সময় এই প্রশ্নটা আসে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে তা আমাদের টিস্যু প্রিপারেশনও শেষ। আচ্ছা, তারপরে আমরা সেলে চলে যাই। তো আমি তো সেলটা তোমাদেরকে লেকচারটা নিবই, তখন আমি কিছু জিনিস আবার হাইলাইট করব। তাহলে এখন হচ্ছে শুধু প্রশ্নগুলা, যে আমাদেরকে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, কারণ অনেকেই আমাকে এই প্রশ্নটা অনেক সময় করে যে সেলটা এত বড়, সেল থেকে কি কি জিজ্ঞেস করতে পারে। সেলটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে ফর এসএকিউ, কারণ অনেক সময় অনেক শর্ট নোট আসে সেল থেকে, ঠিক আছে? তাহলে দেখো সেলের ফার্স্টে কি কি করবা। সেল এখন আসলে এই লেভেলে এসে সেলের সংজ্ঞা আমরা অনেক সময় জানতে চাই, আবার জানতে চাই না, তো জানলাম, পড়লাম, একটা ডেফিনেশন করতে তার অসুবিধা নাই। তাহলে ডেফিনেশন অফ এ সেল, সেল কী জিনিস আমাদের জানতে হবে, টিস্যু কী জিনিস আমাদেরকে জানতে হবে। এগুলো কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট সময় অনেক সুন্দর করে পড়ো। হ্যাঁ, এগুলো কি জানি বলে, বাংলাটাই তো ভুলে গেলাম, টিস্যু, তন্তু, এগুলো কি বাংলাটা আমি আসলে এখন আর মনে আসে না। হ্যাঁ, বাংলাটা এখন আমার কাছে ভয়ঙ্কর কঠিন মনে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সেলের সংজ্ঞা পড়বা। সেলের সংজ্ঞার পরে তোমার সেলের হচ্ছে আমরা পার্টসে চলে যাই, যে কী কী পার্টস আছে একটা সেলের। অনেকে এটা তোমার সরাসরি শুরু করে দেয় যে সাইটোপ্লাজম থাকে আর হচ্ছে নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে। আর এভাবেও যদি না বলতে চাও তাহলে প্রথমে বলবা যে সেলের থাকবে একটা সেল মেমব্রেন থাকবে, কারণ সেল মেমব্রেনটা তো ওর একটা পার্টস না, অবশ্যই একটা পার্টস। দেন হচ্ছে প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজমের আবার দুটো পার্ট, একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তারপর আমরা সাইটোপ্লাজমকে আবার দুটা ভাগে ভাগ করা হয়, কারণ এখানে হচ্ছে তোমার কি কি থাকবে, এখানে হচ্ছে তোমার সাইটোপ্লাজমের মধ্যে থাকে হচ্ছে অর্গানেলিজ অ্যান্ড ইনক্লুশনস। অর্গানেলিজের মধ্যে থাকবে হচ্ছে তোমার মেমব্রেনাস অ্যান্ড নন মেমব্রেনাস। কী কী আছে নন মেমব্রেনাস, কী কী আছে মেমব্রেনাস, এগুলো মানে তোমরা অনেক ভালো পারো আই বিলিভ। আর হচ্ছে ইনক্লুশনস কী কী। আচ্ছা, এরপরে আমরা চলে যাব
এরপর আমরা চলে যাবো হচ্ছে তোমার সেল মেমব্রেনের স্ট্রাকচার। সেল মেমব্রেনের স্ট্রাকচারটা আমরা রিটেনেই জিজ্ঞেস করি। সেল মেমব্রেনের এমসিকিউ বলতেছি, মানে ভাইভাতে আমরা জিজ্ঞেস করি যে সেল মেমব্রেনের স্ট্রাকচার। এক কথায় বলে দিব হচ্ছে লিপিড বাইলেয়ার থাকবে। লিপিড বাইলেয়ার, তখন লিপিড বাইলেয়ার থাকবে, এর মধ্যে কিছু প্রোটিন থাকে আর হচ্ছে তোমার কার্বোহাইড্রেটও কিন্তু থাকে। এই হচ্ছে আমাদের ওভারঅল সেলের স্ট্রাকচার। অনেক সময় অনেকের খুব জানতে ইচ্ছা হয় যে আমরা যে মডেলটা, এটার মডেলটার নাম কি, এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, তাই না? এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আরেকটা মডেলও কিন্তু আছে, সেটাকে আমরা বলি ক্লাসিক ট্রাইলেমিনার মডেল, কিন্তু ওটা আমরা আসলে এত বেশি হয় না, কারণ ওটা এত বেশি ফেমাস না যতটা ফেমাস হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক কেন বলি, আমরা এটাকে ফ্লুইড কেন মোজাইক কেন বলি, এটা আসলে লিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিনটা স্যান্ডউইচের মতো থাকে। স্যান্ডউইচকে উপরে একটা পাউরুটি, নিচে একটা পাউরুটি, মাঝখানে মনে করো যে যার ফেভারিট, অনেকের ডিম অমলেট দিয়ে থাকে, অনেকের হট ডগ বা অনেক কিছু পছন্দ, সেটা দিয়ে একটা স্যান্ডউইচ বানায়। ঠিক সেরকম উপরে একটা লিপিডের লেয়ার, নিচে একটা লিপিডের লেয়ার, মাঝখানে প্রোটিনটা থাকে, হ্যাঁ, ওরকম স্যান্ডউইচ অবস্থায়। ঠিক আছে, সেজন্য কিন্তু এটাকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলি, ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, এখন চলে আসো যে লিপিড বাইলেয়ারটা যেটা, সেটা তো অবশ্যই বুঝতে পারছো যে কোন ধরনের লিপিড। এটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিডের কিন্তু দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক পার্ট, একটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট। হাইড্রোফোবিক পার্টটা কিন্তু বাইরের দিকে থাকে, কারণ তোমার যে প্রোটোপ্লাজমের ম্যাক্সিমামই কিন্তু প্রোটোপ্লাজমের কিন্তু ওয়াটার থাকে, তো হাইড্রোফোবিকটাই বাইরের দিকে থাকে, সরি ভিতরের দিকে থাকে, আর হাইড্রোফিলিকটা থাকবে হচ্ছে বাইরে। ঠিক আছে, হাইড্রোফিলিকটা থাকবে হচ্ছে বাইরে, আর হাইড্রোফোবিক পোর্শনটা ভেতরের দিকে থাকে। তাহলে একটা হাইড্রোফোবিক পোর্শন, একটা হাইড্রোফোবিক পোর্শনটা একটা আরেকটাকে রিপেল করে, সেই জন্য কিন্তু প্রোটিনটা সুন্দর মতো মাঝখানে বসে থাকতে পারে। আর প্রোটিন কি কি আছে, প্রোটিনের মধ্যে বলবা যে পেরিফেরাল প্রোটিন, যেটা মানে তোমার সেল মেমব্রেনের সাইডে লুজলি অ্যাটাচ থাকে। তারপর হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনটা কিন্তু সেলের একটা মাথা থেকে একদম আরেকটা মাথা পর্যন্ত খুব স্ট্রংলি অ্যাটাচ থাকে, একটা মাথা থেকে আরেকটা মাথা পর্যন্ত। এগুলোকে অনেক সময় ট্রান্সমেমব্রেন প্রোটিনও কিন্তু বলা হয়। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের প্রোটিন। তারপরে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট পোর্শনও থাকে। আর তারপরে আমরা জিজ্ঞেস করি যে সেল মেমব্রেনের ফাংশনটা একটু বলো, একটা দুইটা ফাংশন বলবা। প্রোটিনের ফাংশনগুলো বলবা, যে সেল মেমব্রেন যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো আমাদের কী কী ফাংশন করে এই ক্ষেত্রে, এরকম একটা দুইটা ফাংশনের কথা বলে দিলা। আর তোমরা কিন্তু সেল মেমব্রেনের স্ট্রাকচারটা সুন্দর করে পড়তে হবে। সেল মেমব্রেনের স্ট্রাকচার সুন্দর করে পড়তে হবে, বিকজ অফ এটা রিটেনে আসে, এবং আমরা কিন্তু সুন্দর করে পিকচার সহই দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তারপরে চলে যাওয়া হচ্ছে যে প্রোটোপ্লাজমে মেইনলি আমি আগেই বলে ফেলছি যে মেইনলি হচ্ছে আমাদের ওয়াটারটাই থাকে, এছাড়া কিছু অর্গানিক আর ইনঅর্গানিক মলিকিউল থাকে। অর্গানিক তো জানোই, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো, নিউক্লিক অ্যাসিড। আর ইনঅর্গানিকের মধ্যে তোমার পটাশিয়াম, বাইকার্বনেট, ফসফেট, সালফেট, এগুলো থাকে। আচ্ছা, এরপরে চলে যাওয়া হচ্ছে স্ট্রাকচারে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা শর্ট নোট হিসেবেই বেশি আসে, তো সেই ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াটা সুন্দর করে পড়ে ফেলবা, একদম টু দ্য পয়েন্টে। যেহেতু আমাদের এটা শর্ট নোট আসে, তো শর্ট নোট আসলে দিতে হবে। তাহলে মাইটোকন্ড্রিয়াটা আসলে তোমার আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, এবং ক্রিস্টা কোনগুলোকে বলে, ইনার মেমব্রেনটা এরকম ফোল্ডেড হয়ে থাকে, সেটাকে আমরা ক্রিস্টা বলি। আর আউটার মেমব্রেনে কিন্তু তোমার অনেক ছোট ছোট সিভ থাকে, সিভ মানে ছিদ্র, ছোট ছোট অনেক ছিদ্র থাকে, এদিক দিয়ে কিন্তু এনজাইমটা পাস হতে পারে। আর মাইটোকন্ড্রিয়ার মেইন ফাংশনটা হচ্ছে কি, মেইন ফাংশনটা হচ্ছে এরা কিন্তু এটিপি প্রোডাকশন করতে পারে, প্রচুর পরিমাণে ওরা এটিপি প্রোডাকশন করতে পারে। এমনও বলা হয়েছে যে তোমার ওরা যে একাই যে 15 গুণ বেশি এটিপি তৈরি করে, একটা গ্লাইকোলাইসিসেও কিন্তু এটিপি প্রোডাকশন হয়, তার থেকেও 15 গুণ বেশি এটিপি তৈরি করতে পারে একটা মাইটোকন্ড্রিয়া। তাকে কিন্তু পাওয়ার হাউস অফ সেল বলি। তারপরের প্রশ্নটাই থাকে, হোয়াই ইট ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ সেল, কারণ যে এরা এটিপি প্রোডাকশন করে, সেই জন্য এটাকে আমরা পাওয়ার হাউস অফ বলি। মাইটোকন্ড্রিয়াটা উইক থাকলে তো আর এত এনার্জি প্রোডাকশন করতে পারবে না। এটিপি প্রচুর পরিমাণে প্রোডাকশন করে, আর এটিপিটা আমাদের এনার্জি যোগায়। আমরা যে এত এত কাজ করি, সেটা কোত্থেকে আসে এইসব দিয়ে, এটা হচ্ছে তোমার এই মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি পায়, এইসব থেকে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা ওর কিন্তু একটা নিজস্ব ডিএনএ আছে। হ্যাঁ, এটা কিন্তু ওর একটা খুব সুন্দর একটা প্রপার্টিস, যে ওর কিন্তু ডিএনএ আছে। তো ওর ডিএনএর সাথে আমাদের যে ডিএনএ, আমাদের যে তোমার নিউক্লিয়ার যে ডিএনএটা, এটার মধ্যে পার্থক্য করতে পারে। অনেক সময় আমরা জিজ্ঞেস করি নিউক্লিয়ার ডিএনএ ভার্সেস মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এটা পার্থক্যটা সুন্দর করে পড়ে ফেলবা।
তারপর হচ্ছে তোমার রাইবোজোম। রাইবোজোমের ফাংশনটা আমরা জিজ্ঞেস করি। রাইবোজোমের ফাংশন কি? ও হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। রাইবোজোমের মেন ফাংশনটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। আর তারপরে চলে যাওয়া হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা বহুবার এসএকিউতে এসছে। আমরা এত বেশি আসলে সেলের ভিতরে স্ট্রাকচার নিয়ে আমরা এত বেশি করি না, আমরা দুই একটা স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞেস করি। যেমন মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে রাফ। রাফটার ফাংশন কি? রাফ কেন আমরা এটাকে রাফ বলি? রাফ কেন? বিকজ অফ এটার সাথে রাইবোজোমটা অ্যাটাচ থাকে। রাইবোজোম অ্যাটাচ যেহেতু থাকে সেই জন্য এটার স্ট্রাকচারটাকে আমরা রাফ বলছি। আর স্মুথে এরকম রাইবোজোম থাকে না, দ্যাটস ওয়াই এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কি? অবশ্যই প্রোটিন সিনথেসিস করে, যেহেতু এটার সাথে রাইবোজোমটা লাগানো থাকে। আর স্মুথের ফাংশন কি? স্মুথের ফাংশন হচ্ছে তোমার ওরা কিন্তু লিপিড সিনথেসিস করে, যেমন হচ্ছে তোমার কোলেস্টেরল সিনথেসিস করে, বিভিন্ন ধরনের ফসফোলিপিড সিনথেসিস করে, ঠিক আছে। এছাড়া ওরা গ্লাইকোজেনকে স্টোর করে রাখতে পারে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। আচ্ছা, তারপরে চলে যাওয়া হচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং এটা পার্সোনালি আমার খুব খুব পছন্দের একটা প্রশ্ন। এটা হচ্ছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন কোন স্ট্রাকচারে পাওয়া যায়? কোন কোন স্ট্রাকচারে পাওয়া যায়? একটা হচ্ছে তোমার, যেমন মনে করো আমি এখানে একটা দুইটা এক্সাম্পল যেটা আমার আপাতত মনে আছে, যে প্যানক্রিয়াটিক এসিনার সেলে পাওয়া যায়, তারপর তোমার ফাইব্রোব্লাস্টে পাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। ও আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু এটা লিপিড সিনথেসিস করে, তাহলে এটা কোথায় কোথায় পাবা? অ্যাড্রেনাল কর্টেক্সে পাবা, ঠিক আছে। অ্যাড্রেনাল কর্টেক্সে পাওয়া যায়। তারপর হচ্ছে তোমার লিভার সেলও পাওয়া যায়, দুই জায়গাতে পাওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার গলজি অ্যাপারেটাস। হ্যাঁ, গলজি অ্যাপারেটাস ভাইবার ক্ষেত্রে কিন্তু তোমার এত ইয়ের দরকার না, এত চিন্তা ভাবনা করার দরকার নেই, যেটা মেমোরিতে আছে এবং মেইন ফাংশনটা আগে বলবা। বাকি যদি তুমি বলতে পারো তাহলে এটাও তোমার জন্য এক্সট্রা মার্ক ক্যারি করবে। কিন্তু যেটা আসলে আমাদের বেসিক প্রশ্ন, সেটার অ্যান্সারটা আমরা ফার্স্টে বেসিক অ্যান্সারটা দিয়ে শুরু করবো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার গলজি অ্যাপারেটাস। গলজি অ্যাপারেটাসে আমরা কি জানতে চাই, যে গলজি অ্যাপারেটাসে কি? অনেক সময় অনেকে কিন্তু জিজ্ঞেস করে, এর কিন্তু গলজি অ্যাপারেটাসের কিন্তু তোমার দুইটা মাথা থাকে, একটা হচ্ছে তোমার সিস ফেস আর একটা হচ্ছে কিন্তু ট্রান্স ফেস। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে লেকচারে পড়াবো। সো যারা আমার আজকে ভাইবা সেশনে আছো তারা চেষ্টা করবা নেক্সট সেলের লেকচারটা করার জন্য। সেখানে কিন্তু আমি সিস ফেস আর ট্রান্স ফেস কি এটা আমি তোমাদেরকে বলবো, যে সিস ফেস কি আর ট্রান্স ফেস কি। আর গলজি অ্যাপারেটাসের ফাংশন জিজ্ঞেস করে, তোমাকে যদি একেবারে জিজ্ঞেস করা হয় তাহলে সেক্ষেত্রে বলবা যেটা মডিফিকেশন করে, প্যাকেজিং করে, মডিফিকেশন করে প্যাকেজিং করে প্রোটিনকে, ঠিক আছে। মডিফিকেশন অ্যান্ড প্যাকেজিং অফ প্রোটিন। আচ্ছা, তারপরে চলে যাওয়া হচ্ছে লাইসোজোম। আমি লাইসোজোম থেকে প্রশ্ন যদি আমাকে বলতে বলো তাহলে হচ্ছে আমরা আসলে খুব একটা বেশি প্রশ্ন লাইসোজোম থেকে করে, কিন্তু লাইসোজোমটা কিন্তু শর্ট নোটের জন্য আবার খুব ইম্পর্টেন্ট, যে লাইসোজোম কি, লাইসোজোম তোমার লাইসোজোমের কিছু ফাংশন আছে, তারপর হচ্ছে তোমার লাইসোজোমের ফাংশন, এবং 3 ধরনের লাইসোজোম আমরা পাই, তাই না? 3 ধরনের লাইসোজোম, একটা হচ্ছে তোমার প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এটা হচ্ছে প্রাইমারিটা যেটা, সেটা হচ্ছে তোমার এখনো ডাইজেস্টিভ ফাংশনটা ওর শুরু হয় নাই, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে তোমার প্রাইমারি লাইসোজোম। আর যেগুলোর হচ্ছে তোমার অলরেডি তারা ডাইজেস্টিভ প্রসেস শুরু হয়ে গেছে, ডাইজেশন প্রসেসটা শুরু হয়ে গেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার সেকেন্ডারি লাইসোজোম। আর যাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ, এখন তারা ওল্ড হয়ে গেছে, তারা হচ্ছে তোমার টারশিয়ারি লাইসোজোম। ওকে, টারশিয়ারি লাইসোজোম। লাইসোজোমগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, লাইসোজোমগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা আমাদের প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে লাইসোজোমটা দেখো ওখানে কিন্তু সমস্ত ব্রেকডাউন যে এনজাইমগুলো সেগুলো, কারণ ওদের কিন্তু একটা ফাংশন হচ্ছে ওরা ফেগোসাইটোসিস করে, সেই জন্য কিন্তু ওদের একটা তোমার ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে যে ওরা কিন্তু তোমার ফেগোসাইটোসিস করে। তা এখানে একটা প্রশ্ন তোমার আসতে পারে যে তাহলে এটা যদি সেলের সব কিছু যেহেতু ফেগোসাইটোসিস করে, তাহলে এটা কেন সেলকে খেয়ে ফেলে না? তাহলে ওদের নিজেদেরকে নিজে খেয়ে ফেলার কথা, সেলকে খেয়ে ফেলার কথা, অন্যান্য স্ট্রাকচারগুলোকে খেয়ে ফেলার কথা, কেন করে না? এটা হচ্ছে যে পিএইচটা, বাইরের যে পিএইচটা সেটা কিন্তু ওকে ফেভার করে না, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার ও
ও বাইরে এসে বাইরের পিএইচটা ওকে ফেভার করে না, মানে অ্যাসিডিক আর থাকে না। বাইরের পিএইচে এসে ওর এনজাইমগুলো ফাংশন করে শুধুমাত্র কেবল যখন পিএইচটা অ্যাসিডিক থাকবে তখনই ওর এনজাইমগুলো কাজ করতে পারবে। কিন্তু বাইরের এনজাইমটা আসলে অ্যাসিডিক না, সেজন্য ওর ফাংশনটাও আর ভিজিবল থাকে না, সেই জন্য সে সেলকে খেয়ে ফেলতে পারে না। নারে কিন্তু ও সব কিছুই খেয়ে ফেলার কথা সেলের, কিন্তু সে সেটা করতে পারে না। ওকে ওকে। আর পারঅক্সিজমের ফাংশনটা পড়বা। হোয়াট ইজ পারঅক্সিজম অ্যান্ড পারঅক্সিজমের ফাংশন অফ পারঅক্সিজম। তারপরে চলে আসো সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটনটা তোমার কখনো কখনো শর্ট নোট আসে সাইটোস্কেলিটন, আবার কখনো কখনো তোমার আলাদা আলাদা, যেমন মনে করো মাইক্রোটিউবুল আসলো শর্ট নোট, এভাবেও আসে। তবে ম্যাক্সিমামই আসে হচ্ছে সাইটোস্কেলিটন, শর্ট নোট সাইটোস্কেলিটন। তাহলে সাইটোস্কেলিটনের মধ্যে আমাদের কি কি আছে? টিউবিউল আছে, মাইক্রোফিলামেন্ট আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে। তাহলে এগুলোর যখন পড়বা একসাথে তখন এগুলোর স্ট্রাকচার শর্ট করে প্লাস হচ্ছে এদের ফাংশন, এবং আমরা কিন্তু ফাংশনটা জিজ্ঞেস করি। ফাংশন আলাদা আলাদা করে অত বেশি বলার দরকার নাই, একেবারে বলে দিবা যে এটা আসলে কি। যেখানে সাইটোস্কেলিটন, স্কেলিটন মানে কি তোমার অবশ্যই সেটা স্ট্রাকচারটাকে মেনটেন করতেছে এবং সে তোমার শেপটা ডিটারমাইন করে দিচ্ছে। সেলের শেপটা সে ডিটারমাইন করে এবং সে কিন্তু একটা মেকানিক্যাল স্ট্রেংথ দিচ্ছে সেলকে। এগুলোই হচ্ছে ওর মেন ফাংশন। তারপরে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে মাইক্রোটিউবিউলটা তুমি কোন কোন স্ট্রাকচারে পাও? মাইক্রোটিউবিউল তুমি কোথায় কোথায় পাইতে পারো? তুমি লিউকোসাইটে পাইতে পারো, তুমি প্লেটলেটে পাইতে পারো, তারপরে নিউরনেও পাইতে পারো। আর মাইক্রোটিউবিউলসে বেসিক্যালি আমাদের যে একটা গ্লোবিউলার প্রোটিন দিয়ে তৈরি, যেটার নাম হচ্ছে টিউবিউলিন। আর মাইক্রোফিলামেন্টটা বেসিক্যালি এখানে তোমার মাইক্রোফিলামেন্টের স্ট্রাকচারে থাকে হচ্ছে তোমার অ্যাক্টিন। আর যেখানে অ্যাক্টিন থাকে সেখানে ওরা কিন্তু অনেক মুভমেন্ট করে, যেখানে অ্যাক্টিন সেখানে কিন্তু মুভমেন্ট। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা আসলে বেসিক্যালি তোমার মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্টের মাঝামাঝি স্ট্রাকচারের যে জিনিসগুলো থাকে, মাঝামাঝি ডায়ামিটারের যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলোর নাম দিয়েছি আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কিছু স্ট্রাকচার মানে কিছু এক্সাম্পল তোমরা করবা, যেমন মনে করো যে মাসেল সেলে ডেজমিন থাকে, ঠিক আছে, তারপরে তোমার নিউরোফিলামেন্ট থাকে নিউরনে, এরকম দুই একটা স্ট্রাকচারের এক্সাম্পল, মানে দুই একটা এক্সাম্পল পড়ে ফেলবা। আচ্ছা, তারপরে চলে যাওয়া হচ্ছে ইনক্লুশনস কি কি হতে পারে? ইনক্লুশনস আসলে কি? হ্যাঁ, ইনক্লুশনস গুলো হচ্ছে কিন্তু ওরা কিন্তু তোমার কোনো পার্মানেন্ট কোনো প্রোডাক্ট না, এরা হচ্ছে সবই টেম্পোরারি প্রোডাক্ট, ঠিক আছে, এরা কোনো পার্মানেন্ট প্রোডাক্ট না সেলের। তাহলে তোমার ইনক্লুশনস কি হতে পারে? হ্যাঁ, এইটা তোমার যেটা বলছো সিলিয়া ফ্লাজেলার স্ট্রাকচারের মেইন পোর্শনটাই হচ্ছে তোমার মাইক্রোটিউবুল। মানে মাইক্রোটিউবুলটাই হচ্ছে সিলিয়া আর ফ্লাজেলার স্ট্রাকচার, ঠিক আছে, সিলিয়া ফ্লাজেলার স্ট্রাকচার। এটা তো সিলিয়ার ফ্লাজেলা আমি আলাদা করে এখানে বলি না, আমি এপিথেলিয়াল টিস্যুর সাথে বলি, ওখানে তোমার যে সেল সারফেস মডিফিকেশন আছে ওটার সাথে আমি একেবারে বলে ফেলি, এখানে সেলের মধ্যে আলাদা করে বললাম না। আচ্ছা, কি কি আমাদের ইনক্লুশনস হতে পারে? গ্লাইকোজেন হতে পারে, লাইপোফিউসিন হতে পারে, ইভেন ফ্যাট ড্রপলেটসও হতে পারে। ওকে, আচ্ছা, তারপরে একটা প্রশ্ন আসে তোমার অর্গানিলিজ আর ইনক্লুশনসের মধ্যে পার্থক্য কি? একটা পার্থক্য তো আমি বলে ফেললাম যে তোমার একটা হচ্ছে তোমার পার্মানেন্ট একটা স্ট্রাকচার, আরেকটা হচ্ছে কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে তোমার টেম্পোরারি কম্পোনেন্ট। একটা তোমার সেলুলার মেটাবলিজমে ইউজড হয়ে যায় আর একটা ইউজড হয় না। কোনটা ইউজড হয়ে যায়? ইনক্লুশনসগুলো কিন্তু সেলুলার মেটাবলিজমে আসলে শেষ হয়ে যায়, কিন্তু যেগুলো আমাদের অর্গানালি সেগুলো কিন্তু সেলুলার মেটাবলিজমে কোনো ইউজড আপ হয়ে যায় না। এই হচ্ছে পার্থক্য। তাছাড়া একটা পার্থক্য বলতে পারো, অর্গানালিজ আমরা দুই ধরনের অর্গানালিজ পাই, একটা হচ্ছে মেমব্রেনাস আর নন মেমব্রেনাস। এই ধরনের কোনো স্ট্রাকচার আমরা ইনক্লুশনসের ক্ষেত্রে পাই না। এই হচ্ছে পার্থক্য। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখানে একটা নিউক্লিয়াসটা অনেক সময় খুবই কম, হ্যাঁ, নিউক্লিয়াসটা আমরা শর্ট নোট আসে। আর নিউক্লিয়াসের ক্ষেত্রে তোমার আমরা স্ট্রাকচারগুলো জিজ্ঞেস করি যে একটা নিউক্লিয়াসের মধ্যে কী কী স্ট্রাকচার আছে। আর এখান থেকে এক্সট্রা করে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে ক্রোমাটিন। এখান থেকে এক্সট্রা করে পড়বা হচ্ছে ক্রোমাটিন, আর বাদ বাকি যা আছে যেমন মনে করো সেক্স ক্রোমাটিন বা বারবড, এটা তো তোমরা এমব্রায়োলজিতেই পড়ো, হ্যাঁ, ওখানে এটাও পড়ে ফেলবা। আর আলাদা করে আসলে যখন আমরা জেনেটিক্সটা পড়াই, জেনেটিক্সের মধ্যে কিন্তু এইসব সব কিছু চলে আসে, ক্রোমাটিন সব কিছু কিন্তু আমরা ওখানে পড়িয়ে ফেলি।
আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি। ও আচ্ছা, এখানে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ডিএনএ আর আরএনএ এর স্ট্রাকচার। ডিএনএ আর আরএনএ এর স্ট্রাকচার এবং এদের মধ্যে পার্থক্য। তা স্ট্রাকচারটা যখন পড়বা ডিএনএ আর আরএনএ, তখনই কিন্তু তোমাদের পার্থক্যটা ইজিলি হয়ে যায়। এটা তোমরা এখানেও পড়তে পারো, তোমরা জেনেটিক্সেও পড়তে পারো। দেখো অ্যানাটমি কিন্তু একটার সাথে আরেকটার মিল আছে, একটা প্রশ্নের সাথে একটা মিল আছে। হাজারবার তোমরা একই টপিক দেখবা, বারবার বিভিন্ন জায়গায় পড়ছো, ঠিক আছে? যখন জেনেটিক্স পড়ো সেখানে দেখবা যে সেখানেও কিন্তু এগুলোই পড়বা, ক্রোমোজোম পড়বা, ডিএনএ পড়বা, আরএনএ পড়বা, ক্রোমাটিন, সেক্স ক্রোমাটিন, এগুলো ওখানেও পড়বা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের গেল নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে সেল পড়ে ফেললাম। দেখো মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করলাম, দেন হচ্ছে তোমার টিস্যু প্রিপারেশন নিয়ে কথা বললাম, তারপরে বললাম হচ্ছে তোমার সেলটা নিয়ে কথা বললাম, সেল বায়োলজি যেটা। ওকে, আর সেল সাইকেল থেকে, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। সেল সাইকেল থেকে, সেল সাইকেল কাকে বলে, সেল সাইকেলের কি কি ফেজ আছে, ফেজগুলোর নাম এবং কোন কোন ফেজে কি কি ইভেন্টস হচ্ছে, সেই ইভেন্টসগুলো আমাদেরকে পড়তে হবে, অ্যান্ড টাইম ডিউরেশনটা সহ পড়তে হবে। ওকে, আমি তোমাদের ক্লাস নিব, যারা ইন্টারেস্টেড তারা আমার লেকচারটা জয়েন করবে। আর সেলের লেকচারটা আসলে খুব বড় এবং খুবই ক্লামসি। সো অনেকেই দেখা যায় যে অর্ধেক ক্লাস যেতে না যেতে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। আসলে অ্যানাটমিটাই তো রসকসী, তাই না? অ্যানাটমিটার মধ্যে কোনো ইয়ে নাই। তো একটা বাচ্চা যখন ফার্স্টে মেডিকেল কলেজে যখন ভর্তি হয়, তখন দেখা যায় যে তাকে জিজ্ঞেস করা হলে তার ফেভারিট সাবজেক্ট কি ফার্স্ট ইয়ারে যদি আমরা জিজ্ঞেস করি, অনেকের খুব কম মানুষই বলে আমার অ্যানাটমি ভালো লাগে, অ্যানাটমিটা ভালো লাগে, এটা খুব কম মানুষই বলে। আবার তারা যখন, অনেকে আবার অ্যানাটমি যাদের ভালো লাগে তারা আবার অ্যানাটমিতে কিছুক্ষণ ইয়ে করার পরে ইন্টারেস্ট, মানে এনার্জি হারায় ফেলে, এত এত পড়া, এত এত পড়া। আচ্ছা, তারপর আবার দেখা যায় যে স্যার ম্যাডামরা আমাদেরকে সারাক্ষণই খালি বড় করতেছে। সো অনেকেই দেখা যায় যে এনার্জি হারায় ফেলে। আসলে এনার্জি হারানো যাবে না, আমাদেরকে অনেক বুস্ট আপ থাকতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে ক্লাসটা মোটামুটি 1 আওয়ারের কাছাকাছি হয়ে গেছে। আমি তোমাদের ক্লাস নিচ্ছি, 5 মিনিটস কম আছে, মোটামুটি 1 আওয়ারের কাছাকাছি। এখন আমরা ব্রেনে একটু অক্সিজেন ঢুকাই, কারণ আমাদের একটু অল্প একটু বাকি আছে। সো এখন আমি কিছু অক্সিজেন ঢুকাবো তোমাদের মাথায়। সেটা হচ্ছে আমাদের এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি জানি না তোমরা ঈদে কোথাও ঘুরতে গিয়েছো কি না, আমি জানি না। তবে হ্যাঁ, আমি বের হয়েছিলাম এবং আমি সবাইকে দেখেছি, যে জায়গায় গিয়েছি সেই জায়গায় গিয়ে দেখি যে উইদাউট মাস্ক সবাই ঘোরাফেরা করছে। এবং যখন তাকে জিজ্ঞেস, মনে করে একটা দোকানে গেলাম, সেখানে যখন জিজ্ঞেস করলাম যে আপনারা কেউ মাস্ক পরেন নাই কেন, এখানে কি করোনা নাই? তখন তারা বলছে যে না না, আমাদের এখানে কোনো করোনা নাই। হ্যাঁ, আমাদের এখানে কোনো করোনা নাই। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, করোনা নাই, কিন্তু আমরা যে আসতেছি সবাই, তাহলে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেকে করোনা নিয়ে আসতেছে। কারণ করোনার কিন্তু অনেক ইগো, ও কিন্তু খুব ইগোইস্টিক একটা ভাইরাস। ও কিন্তু কখনোই নিজ থেকে আসবে না, তুমি তাকে ইনভাইট করলে তারপর সে কিন্তু করোনা তোমার এখানে আসবে, আদারওয়াইজ সে কিন্তু নিজে নিজে কখনোই আসে না, তাই না? তো আমরা মানে মানুষের কথা শুনে, মানুষের সচেতনতা দেখে আসলে খুবই অবাক হয়েছি। অবাক হলেও আসলে কিছু করার নাই, কারণ এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। কেউ মাস্ক ইউজ করতে চায় না, কেউ হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে চায় না। এবং মনে করো যে বাহির থেকে যখন তুমি বাসায় আসবা, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তোমরা সোজাসুজি গোসলে ঢুকে যাবে, সোজাসুজি গোসল করে ফেলতে হবে। এখানে কিন্তু কোনো আদার্স কোনো চান্স নাই, কারণ যখন তুমি সাবান দিয়ে গোসল করবে, তোমার ভাইরাসের লেয়ারটা ওখান দিয়ে সাবানের সাথে তোমার ধুয়ে চলে যাবে। খুব সিম্পল স্টেপ, কিন্তু আমরা কেউ মানতে চাই না। সো এই ক্ষেত্রগুলো কিন্তু আমাদের দেশে, মানে আমাদের এই করোনাটা স্টেবল হওয়ার জন্য খুব মানে বেশি প্রভাব ফেলছে। সো আমরা সবাই আসলে নিজেদের সেফটিটা নিজেদেরকে মেনটেন করতে হবে। সবাই সাথে একটা করে পকেট স্যানিটাইজার রাখবা এবং একটু পরে পরে হ্যান্ডটা স্যানিটাইজ করবা। আসলে হ্যান্ড স্যানিটাইজ করতে করতে হাতের অবস্থা সব 12টা না 13টা 14টা বেজে গেছে আসলে। হ্যাঁ, এখন নিজের হাত দেখলে আসলে চিনতে পারি না যেগুলো আমার হাত কিনা। তার উপরে যারা অ্যানাটমিস্ট তাদেরকে তো আবার ফরমালিনও টাচ করতে হয়। সো সব মিলে আসলে হাত এখন আর হাত নাই, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কাঠের মতো কিছু মনে হয় আর কি, এমন অবস্থা হয়ে গেছে।
তো আমি আশা করছি সবাই খুব ঈদে আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করেছে। তবে আমার যারা প্রফ ক্যান্ডিডেট স্টুডেন্ট তারা আসলে এমন একটি পরিস্থিতি আমি বুঝতে পারছি যে তোমরা না বই ছাড়তে পারতেছো আর না বই ধরতে পারতেছো। কারণ বই ধরলেই দেখা যায় মনে হয় ইস ঈদে না জানি কি হয়ে গেল, ইস না জানি কি মিস হয়ে গেল। কিন্তু আবার বইটাও আমাদের রাখা যাচ্ছে না, বিকজ কলেজ ওপেন হয়ে গেলেই আমাদের পরীক্ষার ডেটটা দিয়ে দিবে। দ্যাটস ওয়াই আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। ঠিক আছে, এখন চলো আমরা একটু পড়ালেখায় ব্যাক করি। আমাদের অক্সিজেন দেওয়া হয়েছে, ছোট্ট অক্সিজেন দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সেল ডিভিশন। সেল ডিভিশনের সংজ্ঞাটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সেল ডিভিশনের সংজ্ঞা পড়তে হবে। এবং আমরা গ্রসলি আমরা দুই ধরনের সেল ডিভিশন পাচ্ছি, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। তো মাইটোসিসের স্টেপগুলো তো তোমরা মানে বহুবার পড়বে বা অলরেডি পড়েও ফেলেছো। সো মাইটোসিসের স্টেপগুলো নিয়ে আমি আর কিছু বললাম না। মাইটোসিসের ক্ষেত্রে আমি যেটা বলবো যে মাইটোসিস আর মিওসিসের পার্থক্য আসে, মাইটোসিস আর মিওসিসের পার্থক্য আসে। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথম পার্থক্যটাই হচ্ছে, আমি ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্টটাই হচ্ছে মাইটোসিস কোথায় হচ্ছে, সোমাটিক সেলে হচ্ছে, সোমাটিক সেলে হচ্ছে। আর মিওসিসটা হয় হচ্ছে জার্ম সেলগুলোতে, হ্যাঁ, সেক্স সেলগুলোতে। এখন এটা যখনই বলবে তখন এক্সামিনার বলে আর মাইটোসিসের ক্ষেত্রে আর বলতে থাকবে, কারণ আর্লি স্টেজ অফ জার্ম সেলে কিন্তু তোমার আর্লি স্টেজ অফ সেক্স সেলে কিন্তু আমাদের মাইটোসিস হয়। ঠিক না, দেখবা যে স্পারমাটোজেনেসিস, ওজিনেসিসের ক্ষেত্রে তুমি চিন্তা করো, অবশ্যই আর্লি স্টেজটাতে আমাদের মাইটোসিস হচ্ছে। তো দুইটাই কিন্তু আমাদেরকে কভার করতে হবে। তারপর মাইটোসিসের ক্ষেত্রে আসো, এখানে যে দুইটা ডটার সেল তৈরি হচ্ছে, ওখানে 4টা হচ্ছে। দুইটা ডটার সেলের ক্রোমোসোমের যে কম্পোজিশন অ্যামাউন্ট, এটা কিন্তু ডিপ্লয়েড নাম্বার হচ্ছে, আর ওখানে কিন্তু হ্যাপ্লয়েড নাম্বার হচ্ছে, তাই না? আর মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মানে মিওসিস, যেমন মিওসিস 1 মিওসিস 2 আছে, এরকম কোনো ডিভাইড বা এরকম কোনো দুইটা ধাপ নাই। মাইটোসিস সিঙ্গেল একটা প্রক্রিয়া। এরকম কিছু পার্থক্য আমাদেরকে দিতে হবে। আচ্ছা, মাইটোসিস কখন হয়? মাইটোসিস হচ্ছে যখন নর্মাল কোনো গ্রোথ হয় এবং যখন কোনো সেল ইনজুরি হয়, ইনজুরিটা যখন রিপেয়ার হবে তখন কিন্তু আমাদের মাইটোসিসটা হবে। আর যখন তোমার গ্যামেটস প্রোডাকশন হবে তখন হচ্ছে মানে রিপ্রোডাকশনের সময় মিওসিস হচ্ছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট পার্থক্যগুলো। ও আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে যে তোমার মাইটোসিসে কখনোই ক্রসিং ওভারও হবে না, আবার জেনেটিক তোমার এটা কি বলে, যে জেনেটিক রিকম্বিনেশন যেটা আমরা বলি, এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল, এটা কখনোই হবে না মাইটোসিসে। এগুলো সবই হবে মিওসিসে। এই হচ্ছে মোটামুটি আমাদের পার্থক্য। দেখো, আমাদের পার্থক্য প্রশ্নটা কিন্তু হয়ে গেল। আমরা অবশ্যই এটা 100% শিওর থাকবো, সেল আসলে আমরা অবশ্যই সেল ডিভিশন থেকে যার সেল ডিভিশন পড়বে তার কিন্তু অবশ্যই আমরা এই কোশ্চেনটা জিজ্ঞেস করবো। এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা যেটা আমি বলি, সিনাপস না, এটা বলবো, সিনাপস কি এগুলা বলবো। আমিনরা ইয়াদব অস্থির হওয়ার কিছু কাজ হয় নাই, আমরা অবশ্যই আলোচনা করব। এবং তোমাদের ম্যাডাম তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো অবশ্যই টাচ করাবে যারা আমার সাথে থাকবা। সো চিন্তার কোনোই কারণ নেই, জাস্ট চিল, বিকজ এখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে বলার জন্যই আমি আছি। আচ্ছা, তারপরে আসো হচ্ছে আমরা পার্থক্য বলে পেলাম। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পরীক্ষার যে প্রশ্নটা সেটা কিভাবে আসে। তোমরা যখন এক একটা কার্ড তুলো, সেই কার্ডের মধ্যে কিন্তু শুধু টপিকসটা লেখা থাকবে। যেমন মনে করো সেল ডিভিশন, যেমন মনে করো সেল সাইকেল, এরকম শুধু টপিকস লেখা থাকে। এটা কিন্তু কখনো এক্সপেক্ট করো না যে পুরো কোশ্চেনটা লেখা থাকবে। যেমন মনে করো ডিফারেন্স বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস, নো, এভাবে থাকবে না, থাকবে সেল ডিভিশন। সেল ডিভিশন থেকে এক্সামিনারের যা পছন্দ, এক্সামিনার স্যার ম্যাডামের যেটা পছন্দ সেটাই উনি ধরবেন। ঠিক আছে, শুধু টপিকসটা লেখা থাকবে যে তোমার কপালে কোন টপিকসটা উঠেছে, শুধু সেই টপিকসটা লেখা থাকবে। বাদ বাকি কিন্তু সবই তোমার এক্সামিনার স্যার ম্যাডাম তোমাকে জিজ্ঞেস করবেন। আর যে কার্ডটা তুমি তুলবে সেই কার্ডটা তুলে কিন্তু তুমি তোমার স্যার ম্যাডামকে দিয়ে দিবে। তো স্যার ম্যাডামকে দিয়ে দেওয়া হলে উনি কার্ড দেখে দেখে তোমার টপিকস অনুযায়ী তোমাকে প্রশ্ন করবে। সো বাচ্চার আসলে কোনো চান্স নাই, বলো কিভাবে কি করবা। আচ্ছা, এরপরে চলে আসো মিওসিসে। মিওসিসে হচ্ছে আমাদের দুইটা ভাগে আমরা ভাগ করছি, মানে ডিভিশনস যেটা বা ইভেন্টসও বলতে পারো। মিওসিসের দুইটা ইভেন্টস হয়, একটা হচ্ছে মিওসিস 1 যেটা আমরা বলি রিডাকশনাল, আর মিওসিস 2। মিওসিস 2টা হচ্ছে আমাদের
ইকুয়েটোরিয়াল, কারণ এখানে আসলে সমানভাবে ভাগ হয়, এখানে কোনো কমার কোনো প্রশ্ন নেই, কমে হচ্ছে মিউসিস ওয়ানে, সেই জন্য এটা রিডাকশনাল বলি। তাহলে মিউসিস ওয়ানে কীভাবে বলবো, যে প্রোফেজ ওয়ান, তারপরে তোমার প্রোফেজ, তারপরে প্রো মেটাফেজ এখানে আমরা বলবো না, একেবারে চলে যাবো মেটাফেজ ওয়ান, তারপরে বলবো অ্যানাফেজ ওয়ান, দেন টেলোফেজ ওয়ান। এখানে প্রোফেজ ওয়ানের যে স্টেপগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন মনে করো ল্যাপ্টোটিন, জাইগোটিন, তারপর পিকাইটিন, হ্যাঁ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি হাইলাইট করব হচ্ছে জাইগোটিন আর পিকাইটিনে। জাইগোটিনে কি হয় দেখো, যে আমাদের যে এমন কি অমরেন্দ্র ইয়াদব ও বলতেছিল সিনাপস, ও জানতে চাচ্ছে সিনাপসের কথা। এখানে যে হোমোলোগাস যে ক্রোমোজোমগুলো, হোমোলোগাস কোনগুলো, যাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো একই রকম, যাদের ক্যারেক্টার একই রকম, মনে করো আমার মতোই আরেকজন, আমি চিনতে পারছি যে ও আমার মতোই, ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেগুলোকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলি। হোমোলোগাস ক্রোমোজোমগুলো যখন একটার সাথে আরেকটা অ্যালাইনমেন্টে চলে আসবে, অ্যালাইনমেন্টে যখন আসবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিনাপসিস, সেটাকে আমরা বলি হচ্ছে সিনাপসিস। তাহলে সিনাপসিস হচ্ছে কোথায়, জাইগোটিনে, সিনাপসিস হচ্ছে জাইগোটিনে। এখানে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পেয়ার করবে, এখানে একটা পেয়ার থাকবে ম্যাটারনাল, আরেকটা পেয়ার থাকবে পেটার্নাল, ঠিক আছে, একটা পেয়ার থাকবে ম্যাটারনাল অরিজিন, আরেকটা পেয়ার থাকবে পেটার্নাল অরিজিন। তাহলে সিনাপসিস হচ্ছে আমাদের জাইগোটিনে। আর পেকাইটিনে কি হবে, এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে তোমার ক্রসিং ওভার হবে, হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রসিং ওভার হবে, মানে জেনেটিক ম্যাটেরিয়াল যখনই ক্রসিং ওভার হবে, এই জেনেটিক ম্যাটেরিয়ালগুলোর এক্সচেঞ্জ হবে, এই জেনেটিক ম্যাটেরিয়ালগুলো এক্সচেঞ্জ হবে। কোন স্টেপে হচ্ছে এটা, ক্রসিং ওভার, এগুলো সবই হবে আমাদের পেকাইটিনে, সবই হবে আমাদের পেকাইটিনে। পেকাইটিনটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ডায়াকাইনেসিস, তারপরে হচ্ছে তোমার ডিপ্লোটিন দেন ডায়াকাইনেসিস। এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমরা পড়ো সেভাবে পড়ে ফেলবে, এই জন্য, কারণ এই দুটো আমাদের স্টেপ খুব ইম্পর্টেন্ট, সেজন্য আমি একটু হাইলাইট করে দিলাম যে কোন স্টেপে কোনটা হচ্ছে। আচ্ছা, তারপরে এরপরে মিউসিস টুটা ইকুয়েটোরিয়াল ডিভিশন। এখানে আসলে আমরা দেখা যায় যে খুব একটা বেশি কিছু জিজ্ঞেস করা হয় না, কারণ এটা আর মাইটোসিসটা সেম, মিউসিস 2 আর মাইটোসিসটা মোর অর লেস সেম, সেই জন্য আমরা এখান থেকে আর খুব একটা বেশি আমরা এখান থেকে কোশ্চেন করি না। আমাদের কোশ্চেনটাই হয় মিউসিস 1-এর প্রোফেজ 1-এর যে ধাপগুলো আছে, যে ফেজগুলো আছে, সেগুলো পড়ে ফেলবা সুন্দর করে, একদম লাইন বাই লাইন পড়বা। আচ্ছা, আচ্ছা যারা ক্লাস করতে পারো নাই, কোনো অডিট হওয়ার কোনো কারণ নাই, তোমরা লাইভটা রেকর্ডেড থাকে, তোমরা সবাই রেকর্ডেড লাইভ দেখে নিবা, কারণ আসলে তো অনেকগুলো স্যার ম্যাডামের ক্লাস শুরু হয়ে যায়, তো যার যেটা মানে মনে হয় যে আমি এখন করবো, বা আমি আরেকটা হচ্ছে ক্লাসটা, আমাদের সবগুলো ক্লাসে রেকর্ডেড থাকে, তোমরা দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। আর ফ্রেন্ডরা একজন আরেকজনকে মেনশন করে দিবা, হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট সে দেখতে পারবে ক্লাসটা। আচ্ছা, সেল ডিভিশনের সময় আমি কিন্তু দুইটা ইভেন্টস হয় সেল ডিভিশনের সময়, একটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস, আর একটা হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিসটা হচ্ছে যে যখন সাইটোপ্লাজমটা ডিভাইড হবে সেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস, আর ক্যারিওকাইনেসিস হচ্ছে যখন নিউক্লিয়াসটা ডিভিশন হবে তখন সেটাকে বলবো হচ্ছে ক্যারিওকাইনেসিস। আচ্ছা, আমার বই টইগুলো আসলে আমি দেখাই না, কারণ আমার বই টইগুলো হচ্ছে খুবই হাস্যকর টাইপের, লাইন বাই লাইন দাগানো থাকে বিভিন্ন কালারে, সো দেখে তোমাদের হাসি লাগবে, সেই জন্য আমি সেটা দেখেন। আর আমার এত বেশি নোট ডাউন করা থাকে, সেই বইগুলোই দেখে আমি টপিকসগুলো মনে করছি যে কী কী টপিকস তোমাদেরকে আমি হাইলাইট করব, ঠিক আছে, কারণ কোনো টপিকস যেন তোমাদের বাদ না যায়। এই হচ্ছে আমাদের সেল ডিভিশন, এই সেল ডিভিশনও সেল আমাদের শেষ হয়ে গেল। দেন হচ্ছে সেল সাইকেল, তো আমি আগেই বলে ফেলছি সেল সাইকেলের আসলে কোনো কিছু বাদ দিবা না, বিকজ অফ ছোট্ট একটা জিনিস, এটা কিন্তু তোমাদের শর্ট নোট হিসেবেও আসে, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের টপিকস আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমরা শেষ করতে পেরেছি। যাদের এটা নিয়ে যারা দেখতে পারোনি বা মনে করো যে নোট ডাউন করতে পারোনি, তারা আবার রেকর্ডেড লাইভটা দেখবা। আজকে আসলে খুবই লাইভের নেটটা খুব প্রবলেম করছিল, সো আমি ভাবছিলাম যে আমি লাইভে হতে পারি কিনা, আর আমি লাইভ
লাইভটা এই জন্য হয়েছে, দেখো আমরা কিন্তু একদম একটা খুব সুন্দর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা কিন্তু সিলেবাসটা কভার করতে পেরেছি ইনশাল্লাহ। আর যদি এর মধ্যেও কারো কোনো স্পেশাল যদি কোনো জানতে ইচ্ছে করে বা যদি কারো কোনো কিছু মনে হয় যে আমরা আবার একটু জিজ্ঞেস করি ম্যামকে, অবশ্যই তোমরা কমেন্ট করে রাখতে পারো, আমি আছি তোমাদের। হ্যাঁ, মেয়োসিস হেটেরোটিপিক্যাল আর মাইটোসিস হচ্ছে হোমোটিপিক্যাল, ঠিকই আছে, তোমার কথাটাও ঠিক আছে। আর যাদের হচ্ছে দেখবা যে আজকে যারা লাইভ সেশনে ভাইভা সেশনে আছো তারা হচ্ছে চেষ্টা করবা যে নেক্সট স্যাটারডেতে আমার সেল ডিভিশন ক্লাসটা হবে, সরি সেল বায়োলজি ক্লাসটা হবে। তা আমি সেল বায়োলজিও তোমাদেরকে পড়াবো, সেল ডিভিশনও পড়াবো, আর হচ্ছে সেল সাইকেলগুলোও পড়াবো। তখন আমি আবার ওখানে তোমাদেরকে মেনশন করে দিব এবং আবার বলবো। আমি আসলে একটা কথা বারবার বলি, বিকজ অফ যেন আমার স্টুডেন্টসদের কানের কাছে সারাক্ষণ বাঁচতে থাকে যে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। উই হ্যাভ টু অ্যান্ড উই হ্যাভ টু। আচ্ছা, তাহলে আমাদের টপিকস আজকে আমরা আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের সাথে আমার, আজকে তো হচ্ছে সানডে, মানডেতে হবে না, নেক্সট টুয়েসডেতে তোমাদের সাথে আমার ক্লাস। টপিকস আমরা বেসিক টিস্যুগুলো একটা ওভারঅল ওভারভিউ দিব। বেসিক টিস্যুগুলো আমি তোমাদের সবগুলো ক্লাসই আমি নিয়েছি, সো তোমরা চাইলে আবার সেগুলো রিভিউ করেও দেখতে পারো। সিরিজ আকারে ইউটিউবে তোমার অলরেডি আপলোড হয়ে গিয়েছে, তোমাদের কারো কোনো কোয়ারি থাকলে সেখান থেকেও নিয়েও তোমরা দেখতে পারো। ইনশাল্লাহ লেকচারগুলো পড়লে তোমাদের 90% কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, আমি আসলে খুবই মানে তোমাদের সাথে আমার স্টুডেন্টদের সাথে আমার অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ নাই। আমি আশা করতেছি তোমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহর রহমতে সবাই খুব সুন্দর স্বাভাবিকভাবে আছো। কেউ মানে কোনো ধরনের কোনো প্রবলেম যেন তোমাদের লাইফে কোনো না থাকে। আল্লাহ পাকের কাছে সারাক্ষণই দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবা যেন আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারি। দেখো সবাইকে কিন্তু প্রয়োজনের তাগিদে বের হতে হচ্ছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনও বের হতে হচ্ছে অনেক সময়, বিকজ অফ আসলে ঘরে বসে সব কিছু করা পসিবল হয় না, সো বের আমাদেরকে হতেই হয়। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের দোয়া। ইনশাল্লাহ সবাই দোয়া করবা, আমিও দোয়া করি তোমাদের সবার জন্য, আমরা যেন সবাই সেফ থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ পাক যেন আমাদেরকে অনেক সুস্থ স্বাভাবিক রাখে, দোয়াই করি, সবাই দোয়া করবা। আর নেক্সট টুয়েসডেতে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে, আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হবে লাইভ সেশনেই। আমি আসলে ইয়েতে যাচ্ছি না, জুমে আমি যাচ্ছি না, হোস্টও আমি আসলে রাখছি না, আমি সরাসরি তোমাদের সাথে লাইভেই কথা বলবো। আর যার যেটা প্রশ্ন অবশ্যই করতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই, ম্যাডাম তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য অলওয়েজ আমি 100% আমি নিজেকে রেডি করে রাখি তোমাদের প্রশ্নটার জন্য আমি অ্যান্সারটা দিতে পারি। ওকে, তাহলে আমি আজকে লাইভ সেশনটা, আমাদের লাইভ ভাইভা সেশনটা আমি আজকে শেষ করে দিচ্ছি। আর যারা মিস করেছো তারা রেকর্ডেড লাইভটা দেখে নিও। তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, নিজের সেফটি নিজে মেনটেন করে চলো। ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। ওকে।